তো আমরা একটু সিরিয়াল বাই সিরিয়াল যাই, হ্যাঁ। তো প্রথমে আমাদের এই কোর্সের জন্য সবার জন্য বলতেছি, যদি কোনো কিছু না পড়ানো হয়ে থাকে তাহলে আমাকে একটু, যখন বলতেছি তখনই হচ্ছে আমাকে একটু নোটিফাই করে দিবেন। সেটি হচ্ছে, এই কোর্সের শুরুতে আমরা যে জিনিসটা পড়েছি সেটা হচ্ছে ট্রান্সডুসার নিয়ে আমরা আলোচনা করেছিলাম শুরুর দিকে, তাই না? ট্রান্সডুসার। তো আমরা এই পিডিএফটা পড়েছিলাম ট্রান্সডুসার, ঠিক আছে। এখানে আমরা ট্রান্সডুসারের ডেফিনেশন পড়েছি, তারপর হচ্ছে ট্রান্সডুসারের ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে। এই স্লাইডটা আসলে আমরা পড়েছি, বিভিন্ন ধরনের ট্রান্সডুসার নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। তারপর হচ্ছে অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডুসার নিয়ে যতটুকু পড়িয়েছি ততটুকু ইনাফ, এর চেয়ে বেশি দরকার নাই, যতটুকু পড়িয়েছি। তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রান্সডুসারের যে পোর্শনটা ছিল সেটা ছিল পাইজো ইলেকট্রিক ট্রান্সডুসার। এইটা আপনাদেরকে আমি আলাদা একটা ক্লাসে, থিওরি ক্লাসে আমি হচ্ছে পাইজো ইলেকট্রিক ট্রান্সডুসারের ভোল্টেজটা কি কি লেভেলে ভোল্টেজটা তৈরি হয়, হ্যাঁ, তার ইকুয়েশনটা বের করে আমি আপনাদেরকে দেখাইছিলাম, দেখাইছিলাম না? ভোল্টেজ বের করার ইকুয়েশন পাইজো ইলেকট্রিক ট্রান্সডুসারে, মনে আছে? জি স্যার। হ্যাঁ। জি জি। স্যার। ওই ট্রান্সডুসারের যে ভোল্টেজটা কত তৈরি হয় সেটার প্রুফ হিসাবে আসতে পারে, ঠিক আছে। তো ট্রান্সডুসারের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার, এবং এখান থেকে আমরা হচ্ছে বেশ কিছু ম্যাথ স্যার দেখেছিলাম। আমাদের মনে হয় করার নাই। কোনটা? স্যার আপনি যে এখন বলছেন কোন ভোল্টেজ বের করা পাইজ ইলেকট্রিক জিপিটি, বুক জিপিটি, যেটা। বিকাশ টু জিপিটি পড়ানো হয়েছে না? জি স্যার, ও স্যার ওইটা পড়ানো হয়েছে বাট হ্যাঁ, ওইটাই বলতেছি, ওইটাই। ওই যে ফর্মুলাটা বের করে নিয়ে আসা, ঠিক আছে, এটা পড়ানো হয়েছে। তো ওই ফর্মুলাটা আহ, শিখতে হবে, প্রুফ করানো, যেটা আমরা বলছি, ঠিক আছে। এরপরে চলে আসি যে পাইজোইলেকট্রিক ট্রান্সডুসার দিয়ে যে ম্যাথ, সে ম্যাথও করানো হয়েছে। ধরেন একটা বা দুইটাও ম্যাথ করানো হয়েছে না ওপেন দিয়ে? আমাকে একটু মানে ইয়া করবেন আর কি, রেসপন্স করবেন আমাদের, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে দেখেন যে পাইজোইলেকট্রিক ট্রান্সডুসার দিয়ে আমরা কি অপেমের সাহায্যে ম্যাথ করছি কিনা সেটা বলেন। করানো হয়েছে? স্যার জি একটা স্যার। ম্যাথ দেখানো হয়েছিল স্যার। হ্যাঁ, করানো হয়েছিল। তো আমরা একটা সিটি দিছি না রিসেন্টলি? জি স্যার। সিটি দিয়েছি। ওই সিটির কি ম্যাথটা কি দেখাই দিব? স্যার দেখাইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটার জি স্যার, মাধ্যমে, দেখাই দেন স্যার। হ্যাঁ ওইটা আমি দেখাই দিচ্ছি। তাহলে হচ্ছে আপনাদের একটু প্র্যাকটিসও হবে এবং হচ্ছে কনফিউশনটা দূর হবে। আচ্ছা, আমি দেখাই। হুম, এরকম ছিল একটা কোশ্চেন, তাই না? আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে যে এই সার্কিটটার দিকে তাকাবেন, আর কিছু না। এরকম সার্কিটটা ছিল, রাইট? জি স্যার। আচ্ছা। জি স্যার। হ্যাঁ, এরকম সার্কিটটা ছিল, দেখেন। আহ, ভালো করে বলছি, একটু খেয়াল করবেন সবাই। হুম। তো যেটা নিয়ে বলতেছি, যেখানে এখানে আমরা একটা ডিউসার দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান তো, আমার এখানে নবটা নড়ছে না কেন, একটা মিনিট একটু। আচ্ছা, সো এখানে চিত্রটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। চিত্রটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে যে ট্রান্সডুসারটা উল্লেখ করা হয়েছে, ভালো করে একটু খেয়াল করেন, এখানে কয়টা পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার আছে? দুইটা স্যার। স্যার, ঠিক। আচ্ছা, এখানে দুইটা পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার আছে, তাই না? ওকে। তাহলে কোথায় এই যে এখানে আমি দেখাচ্ছি, দেখেন।
এইটা একটা পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার, এইটা একটা পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার, তাই না? আচ্ছা, তো পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারের কাজটা কি বলেন তো? পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারের কাজটা কি? ধরেন এখানে আমার যে প্রেসারটা আছে, ভালো করে শুনে, প্রেসার অনুযায়ী সেটা ভোল্টেজ ক্রিয়েট করে দিবে কিনা। হুম, জি স্যার। জি প্রেসার স্যার। অনুযায়ী সে আপনাকে হচ্ছে একটা ভোল্টেজ ক্রিয়েট করে দিবে, তাই না? তো যাই হোক, আমার পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারের যদি আউটপুট ভোল্টেজটাকে যদি আমি ভি নট দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ভি নট ইকুয়ালস টু হোয়াট? স্যার জিপিটি। জিপিটি স্যার। জিপিটি স্যার। জিপিটি। তো আমি এটার কথাই বলছিলাম যে এই ইকুয়েশনটা হচ্ছে কিভাবে প্রুফ করা যায় সেটা দেখাইছিলাম, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, জিপিটি তার মানে হচ্ছে কি, জিপি এই পিটাকে আবার কিভাবে লেখা যায়? জি ইন্টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু কত, টি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এই টি মানে কি? টাইম না? টি মানে থিকনেস। স্যার থিকনেস। হ্যাঁ, থিকনেস। টি মানে হচ্ছে থিকনেস। আচ্ছা, আচ্ছা, তো এখন দেখেন, তাহলে আমরা এখানে বলছিলাম যে আপনার এখানে যদি আপনি পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারে আমরা যদি প্রেসার অ্যাপ্লাই করি, আহ, তাহলে হচ্ছে কি ভোল্টেজটা ক্রিয়েট হয়। বাট সব টাইপের প্রেসার বা সব টাইপের ফোর্সের জন্য পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারের অ্যাক্রস থেকে আমরা কি পাই না? ভোল্টেজ পাই না, তাই না? ভোল্টেজ পাই না। ভোল্টেজ পাই না। তো কি টাইপের প্রেসার হইতে হবে? ডাইনামিক, তাই না? ডাইনামিক। জি স্যার। ডাইনামিক প্রেসার, ডাইনামিক প্রেসার বা ফোর্স, ঠিক আছে? ডাইনামিক প্রেসার বা ফোর্স, যেহেতু প্রেসার যেটাকে আমরা বলছি প্রপোর্শনাল টু কত? ফোর্স, তাই না? তো প্রেসার যেটা বলবো সেটা ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে আর কি। তো ডাইনামিক প্রেসার লিখবো, তার মানে কি, যে প্রেসারটা আমার চেঞ্জিং সময়ের সাথে সাথে, তাই না? জি স্যার। চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম। তো যে প্রেসারটা আমার হচ্ছে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, তো সেই প্রেসারটার জন্য আমরা ভোল্টেজ তৈরি হবে। এখন এখানে খেয়াল করেন, এখানে আমি এফ ইকুয়ালস টু কত লিখছি? 10 10। 10। 10। আর এখানে এফ ইজ ইকুয়ালস টু 10, তারপর হচ্ছে সাইন 1000 টি। 1000t। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এইটা আমার এই একটা ওপেম, ধর এটাকে আমি 1 বললাম, এটাকে 2 নাম্বার বললাম, আর এটা হচ্ছে 3 নাম্বার ওপেম বললাম, ঠিক আছে? জি এখন স্যার। দেখেন, এটা এই ওপেমটা থেকে আমরা আউটপুট পাচ্ছি, তাই না? জি। যেটা আসলে জি বের স্যার। করতে বলা হয়েছে। এখন দেখেন এই ওপেমের আমার এটা হচ্ছে নন ইনভার্টিং, যেটা কি গ্রাউন্ড করা না? হুম। তার মানে এই ওপেমটা আমার কি জি স্যার। ইনভার্টিং মোডে আছে, তাই না? জি স্যার। ইনভার্টিং মোডে আছে। আচ্ছা, এখন গেল, এখন আপনি আমাকে বলেন তো, এই ইনভার্টিং মোডের একটা প্রান্ত থেকে আমার ইনভার্টিং মোডে আছে কিভাবে বুঝলাম? কারণ এই যে এখানে আমার একটা ফিডব্যাক হুম। গেছে, তাই না? জি স্যার। এবং একটু খেয়াল করে, এটা হচ্ছে ইনভার্টিং মোডে আছে, এবং দেখেন এই ইনভার্টিং এর একটা প্রান্ত এখানে আছে, আবার এখান থেকে আরেকটা প্রান্ত আসছে। তো এইটা আমার ইনভার্টিং মোডে আছে, আবার এই টাইপের এমপ্লিফায়ারকে কি বলা হয়? সামিং এমপ্লিফায়ার না? জি স্যার। সামিং এমপ্লিফায়ার। তো সামিং এমপ্লিফায়ারটার যদি চিত্র আঁকি, সাপোজ ধরেন কি হয়, ধরেন এখানে হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্টে থাকে, এখান থেকে আমার হচ্ছে একটা ফিডব্যাক থাকবে, ভি আউটপুট ধরেন। আর এইখান থেকে ধরেন আমার একটা এটা ধরেন আমার আর এফ, আর এটা হচ্ছে কত? R1। এখানে ধরেন আমার V1 আছে। আবার এখান থেকে ধরেন আরেকটা রেজিস্ট্যান্স আসলো, এইভাবে মনে পড়ছে কিনা দেখেন তো, এখানে V2 ছিল, জি স্যার। আবার এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এইটা R3 ধরেন, আর এটা হচ্ছে V3। তাহলে আলটিমেটলি ভি আউটপুট আমরা কি পাইতাম? মাইনাস, মানে সবগুলোর যোগফল না, মাইনাস আর জি এফ স্যার। বাই আর ওয়ান, মাইনাস আর এফ বাই আর ওয়ান ইন্টু কত? V1, তাই না? এরকম ছিল। প্লাস আর এফ, মাইনাস। দাঁড়ান একটু ভালো করে লিখি, এটা মুছে একটু ভালো করে লিখি, জায়গাটা বেশি লাগবে। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছিল যে ভি আউটপুট হবে ইজ ইকুয়ালস টু মাইনাস আর এফ ডিভাইডেড বাই কত? আর প্রথমটা R1। হচ্ছে R1 ইন্টু কত? আর V1, V1। V1, তারপরে মাইনাস এটার আর এফ, RF/R2 আর এফ V2। বাই আর টু ইন্টু V2। হ্যাঁ, কারণ কি এখানে সবগুলার
ভোল্টেজের ইফেক্টটা আমার আসতেছিল, তাই না? জি স্যার। সবগুলোর ইফেক্ট আসতেছিল আপনার হচ্ছে অ্যালজাব্রিক সাম আকারে, রাইট? এই জন্য এটাকে কি বলা হচ্ছিল? সামিং অ্যাম্পলিফায়ার। তাহলে এটা কি একটা সামিং অ্যাম্পলিফায়ার না? এই যে এখান থেকে একটা পোর্শন আসছে, আবার এখান থেকে একটা পোর্শন আসছে না? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, ধরেন এইটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চ। এখন আপনি দেখেন এই ব্রাঞ্চের সাথে এই যে এটা হচ্ছে ধরেন আমার আর এফ, আর এটা হচ্ছে আমার আর ওয়ান, তাই না? তাহলে এখানে কি পরিমাণ ভোল্টেজ আসছে সেটা বের করতে হবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখানে যে কি পরিমাণ ভোল্টেজ আসছে সেটা আমরা কি বের করবো দেখেন। তাহলে এই পয়েন্টে কি ভোল্টেজ আসছে সেটা না, কারণ এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম, আবার এই পয়েন্টের ভোল্টেজটাই আমার এখানে আউটপুটে চলে আসে, রাইট? জি স্যার। এটা তার যদি মানে V1 হয় তাহলে V1টা হবে কত? এটা এই যে এইটা, এইটা মানে হচ্ছে এইটা, তার মানে এটা কোনটা? এই যে আমার পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারটা কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছে, রাইট? জি স্যার, ভি নটই হবে স্যার আমার ওখানে। তাহলে এইখানে এইটা যদি আমার V1 হয়, তাহলে এই V1টা হচ্ছে এইখানে গেছে, আবার এইটাই তো আমার এই যে এখানে চলে আসছে। সো V1টা আমরা পাবো হচ্ছে GPT, রাইট? ঠিক ওকে। জি স্যার। তাহলে এটা বের করা যাবে না? জি স্যার। বের করা যাবে, কারণ হচ্ছে কি আমার এই যে দেখেন জিপিটি, তাইলে এখানে হচ্ছে যেহেতু আমার এখানে জি আর পি মানে হচ্ছে এফ বাই এ ইন্টু কি টি। এফ এর ভ্যালু কত? এখানে এফ এর ভ্যালু আপনার হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম, তো এটা এটা এই যে এফ যেটা, সেটা কি রকম? এরকম না, সাইনোসয়েডালের মতো না? ম্যাক্সিমাম জি হচ্ছে স্যার। 10 আর মিনিমাম হচ্ছে কত? -10। -10। তো আপনি ওইভাবে মনে করেন 10 এর জন্য একবার বের করতে পারেন, -10 এর জন্য বের করতে পারেন, শুধু 10 এর জন্য বের করলে আমি মার্কস দিব, ঠিক আছে? জি স্যার। সমস্যা জি নাই। স্যার। তো যাই হোক ওইভাবে করে, আর এর ভ্যালু তো দেওয়া আছে, যে এরিয়া থিকনেসের ভ্যালু দেওয়া আছে, তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি এটার মানটা বের করতে পারবো, তাই না? বের করা যাবে না? জি স্যার। আচ্ছা, তো আপনি যদি এখানে এই এফ এর ভ্যালুটা যদি এখানে এরকমও রাখেন তাহলেও চলবে। মানে আপনি ধরেন জি, ধরেন এখানে রাখবেন হচ্ছে জি, ধরেন এখানে এফ হচ্ছে 10 সাইন 1000t, এভাবে এই টিটা কিন্তু আবার টাইম, তাই না? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার এই টিটা হচ্ছে এই টিটা হচ্ছে কি থিকনেস, থিকনেস। Thickness। এটা মনে রাখতে হবে। তো যাই হোক এই পয়েন্ট আমি ভোল্টেজটা বের করলাম। এখন দেখেন এইটা যে আমার এখন এই পয়েন্টে তো আমার ভোল্টেজ পেয়ে গেছি, এবং আমার লাগবে এখন আবার এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এইটা হচ্ছে এই এই ওপেম থেকে আসছে। এখন এই ওপেমের এই প্রান্তে দেখেন এই যে এখানে, তাহলে এইটার যে আউটপুট ভোল্টেজটা সেটা আমি কিভাবে বের করতে পারি? এটার জন্য যদি এটা আমার V2 হয় ধরেন, তাহলে V2 ইজ ইকালস টু মাইনাস, এটা হচ্ছে মাইনাস RF। -50 কিলো ওহম ডিভাইডেড বাই কত? 10 কিলো ওহম 10। ইন্টু ধরেন এইটার মানটা আমি ধরতেছি V1 প্রাইম, তাহলে ইন্টু V1 প্রাইম, তাই না? জি স্যার। এখন ধরেন এই যে V1 স্যার আমার একটা প্রাইমটা, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই নিচের যে পাইজোইলেক্ট্রিক 2 নাম্বারটা আছে স্যার, কি পাইজোইলেক্ট্রিক ট্রান্সডিউসার, স্যার এইটা তো স্যার মানে স্ট্যাটিক প্রেসার দেওয়া আছে, তাহলে স্যার এটা তো পুরোটাই কাজ না আমি করার আমি কথা স্যার। এখনই আমি এটা যাই না এখনো, আমি শেষ করি তারপর। তো এখন যেটা হচ্ছে, তাহলে আমার এখানে V1 না, প্রাইম আসছে ওখানে কত? মানে হিসাব করতেছেন তো স্যার, তাই বলছি। হ্যাঁ, আগে শেষ করি তারপর দেখেন। তাহলে এখানে ছিল V1 প্রাইম, তাই না? এটা ভালো করে খেয়াল করেন, তাহলে আসার কথা এরকম, এটার জন্য আসার কথা এরকম, রাইট? জি স্যার। এখন V1 প্রাইমটা আমার জানা লাগবে। এখন একটু খেয়াল করেন, V1 প্রাইমটা হচ্ছে পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার অ্যাক্রসের ভোল্টেজ, রাইট? জি এখন স্যার। পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসারে যে আমি ফোর্সটা দিছি সেটা কি একটা স্ট্যাটিক ফোর্স, জি স্যার। কনস্ট্যান্ট 10। কনস্ট্যান্ট। তাহলে এইটার জন্য V1 প্রাইম কত হবে? জিরো। 0। জি। জিরো। তাহলে আপনি 0 হবে এখানেও স্যার। জিরো পাবেন, তাহলে এখানেও জিরো পাবেন, তার মানে আলটিমেটলি এই ব্রাঞ্চের জন্য আপনার কোনো ভোল্টেজ নাই। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে স্যার। আলটিমেটলি আউটপুটটা আসতেছে এটার জন্য যে আউটপুট, ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস আর এফ, এই আর এফ এই যেটা 60 কিলো ওহম ডিভাইডেড বাই আর ওয়ান, এই আর ওয়ানটা হচ্ছে যে 20 কিলো ওহম ইন্টু এই যে এই পয়েন্টের যে ভোল্টেজটা, যেটা অ্যাকচুয়ালি আপনার এই যে পাইজোইলেক্ট্রিক ট্রান্সডুসার থেকে আসতেছিল। কথা বোঝা গেছে? V0। জি স্যার। এই হলো অবস্থা, এইটাই ক্লিয়ার হয়েছে তো, তাই না? জি স্যার। কারো কোনো স্যার কোশ্চেন আছে? হ্যাঁ। এই ক্ষেত্রে কি স্যার এই যে ফিডব্যাক, স্যার ফিডব্যাক রেজিস্টার কি স্যার দুইটাই কাউন্ট করবো? এই যে 20টার 60 দুইটা একসাথে যোগ হবে ফিডব্যাক রেজিস্টারে? 20 এবং 60 বলতে? 20 এবং 60 বলতে বুঝি নাই।
জি স্যার, আর এফ এর মান দুইটা লিখলেন তো স্যার, এই যে এইটা ধরেন 20 একটা RF1 কিলো ওহম ধরেন, আর 60 কিলো এটা ওহম হচ্ছে স্যার, এই যে RF2 ধরেন, এটা ধরেন RF3, কোনটা কথা বলতেছেন? স্যার এই যে আর এফ ওয়ান আর আর এফ টু এই দুইটাই তো থাকে স্যার, তাহলে কি এই দুইটাই যোগ করে দিব? এই দুইটা কেন মানে যোগ আর এফ হবে? যোগ ইকুয়াল কেন টু লিখে হবে? এরপরে আর কি সূত্র বসাবো আ- স্যার, আরে 20 আর 60 যোগ করে। সূত্রটা কি বলছে আমার এখানে বি আউটপুটে, মানে যোগ কেন? আপনার সূত্র কি বলে? মাইনাস RF1 ডিভাইডেড বাই কত? ধরেন এইটা, আরেকটু ধরেন এখানে আমি RF2 লিখছি, স্যার আমার তো সূত্র যেটা আচ্ছা, বলে আপনি সেটাই বসাবেন, ঠিক আছে? RF2 ইন্টু কত? এই পয়েন্টের ভোল্টেজ V1, তাহলে V1, এই V1টা আসবে কোত্থেকে? এই V1টা এখানে, আর এটা মানে এটার পয়েন্ট, এই পয়েন্ট, এই V1টা আসছে কোথা থেকে? পাইজো ইলেকট্রিক, যোগ আসবে কোত্থেকে? আচ্ছা স্যার এখন বুঝছি। স্যার বুঝছি স্যার, আমি ভাবছি তো না স্যার, আমাদের একটা ক্লাসে ম্যাথ করেছিলেন তো স্যার, ধরুন এখানে অনেক কিছু ডাটা আছে যেগুলো এই ম্যাথের ক্ষেত্রে লাগেও না, বাট মানে ওই ওই দিন একটা ক্লাসে করেছিলেন ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স আর কি আলাদা করে ইকুইভ্যালেন্ট করে বের করা লাগছিল, এই যে আপনার জি স্যার, যেগুলা সিবি আমরা লাগবে, ব্যবহার করতে প্যারালালে পারতেছি। ছিল। যেগুলো আপনার লাগবে সেগুলো নিয়ে কাজ করবেন, যেগুলো আমার লাগবে না সেগুলো নিয়ে আপনি কাজ করবেন না, এই আর কি। কথা বুঝা গেছে? জি স্যার, আচ্ছা। এখানে কি প্রশ্নের মধ্যে অতিরিক্ত ডেটা দেওয়া ছিল স্যার, দেখেন হ্যাঁ, এখানে মানে হ্যাঁ, থাকতে পারে, অতিরিক্ত ডাটা থাকতে পারে, ওটা আপনাকে সর্ট আউট মানে করতে হবে। আনসার আনসার করার ক্ষেত্রে আর কি। হুম, থাকতেই পারে। কিন্তু আপনি একটা করেছিলেন মানে ওইগুলা কাজ ছিল তো, এই জন্য। আচ্ছা, যাই হোক, এটা সবাই বুঝে গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কিন্তু তাহলে পাইজো ইলেকট্রিক ট্রান্সডুসারটা আমরা পড়ে ফেলছি আর কি, এবং এই নিয়ে আমাদের ম্যাথও করানো হয়েছে, এবং আরেকটা ম্যাথ দেখালাম যেটা হচ্ছে আমাদের সিটিতে ছিল আর কি। মোরলেস দুইটা সেটে একই টাইপেরই ম্যাথ ছিল, জাস্ট একটু আপনার ওই নিউমেরিক্যাল ভ্যালুটা চেঞ্জেস ছিল, ঠিক আছে? তাই এ ছিল আমাদের হচ্ছে ট্রান্সডুসার। ট্রান্সডুসারের পরে আমরা কি পড়ছিলাম বলেন? স্যার পাওয়ার তাহলে এমপ্লিফায়ার। স্যার ইন্ডাকশন মোটর করেছিলেন স্যার বলেন আমাদের। কি, একদম স্যার বলতে হবে। ট্রান্সডিউসার থেকে কি স্যার হচ্ছে সিটি যে কোশ্চেনটা করছেন স্যার ম্যাথের, আর হচ্ছে স্যার ক্লাসের মধ্যে হচ্ছে 4টা ম্যাথ করেছেন স্যার, এগুলো করলে কমপ্লিট ম্যাথ স্যার? ওইরকম টাইপেরই ম্যাথ আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে চলে আসছিল পালস উইথ মডুলেশন। পালস উইথ মডুলেশনের মধ্যে আমরা হচ্ছে দেখেছিলাম সিঙ্গেল পালস, এই মডুলেশনের হচ্ছে কেন আমরা এটাকে সিঙ্গেল পালস উইথ মডুলেশন বলছি, এবং সিঙ্গেল পালস উইথ মাল্টি, তারপর হচ্ছে সিঙ্গেল পালস উইথ দেখিয়েছিলাম কি তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখাইছিলাম, মাল্টিপল পালস উইথ মডুলেশন দেখিয়েছিলাম, ক্যারেক্টারিস্টিক্স দেখাইছিলাম, সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন পড়ানো হয়েছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে, এবং লাস্টলি দেখানো হয়েছিল ট্রাপিজয়েডটা পড়ে নিতে বলছিলাম, বা ট্রাপিজয়েডটা লেস ইম্পর্টেন্ট, ট্রাপিজয়েডটা কিন্তু এই প্রথম তিনটা দেখতেই হবে, একটা হচ্ছে কি সিঙ্গেল পালস উইথ মডুলেশন, মাল্টিপল পালস উইথ মডুলেশন, এবং হচ্ছে কি সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম কি হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার। তো পাওয়ার এমপ্লিফায়ারের জন্য আমরা হচ্ছে, পাওয়ার এমপ্লিফায়ার আমরা কি পড়ছি আসলে? পাওয়ার এমপ্লিফায়ারে আমি আপনাদেরকে দেখাইছি, সিরিয়ালি বলে যাই, পাওয়ার এমপ্লিফায়ারে আমি আপনাদেরকে দেখাইছি 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাইছি ক্লাস এ এমপ্লিফায়ারের জন্য আপনার হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত সেটা বের করা, তাই না? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত সেটা বের করা দেখাইছি না? স্যার হ্যাঁ, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের জি করা স্যার। দেখাইছি। এখন এই ক্লাস এমপ্লিফায়ারের মধ্যে আবার দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে কি ট্রান্সফরমার কাপলড, একটা ছিল ট্রান্সফরমার কাপলড ক্লাস এমপ্লিফায়ার, আরেকটা ছিল কি, এটা বলেন। সিরিজ ছিল। হ্যাঁ, সিরিজ বলেন। ফেক। সিরিজ ফেড ক্লাস এমপ্লিফায়ার, এই দুইটা এমপ্লিফায়ারের জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করে দেখছি, কারণ এই দুইটার জন্য আমাদের ম্যাথ আমি করিয়েছি, হয়তো একটা সেকশন একটু বাকি আছে, তাই না? ম্যাথটা দেখানো, জি স্যার, আমাদের সেকশনে বাকি আছে স্যার। হ্যাঁ, ম্যাথটা আমি দেখাই দিব, সমস্যা নাই, কিন্তু আমরা যেটা বলতেছি যে ক্লাসে এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা এই দুইটা ক্লাসিফিকেশন পড়েছি, এবং তাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করে দেখিয়েছি, এবং ওই রিলেটেড আমাদের ম্যাথ করা লাগবে। 2 নাম্বার, 2 নাম্বার ছিল ক্লাস বি এমপ্লিফায়ার। ক্লাস বি এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা কি করছি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করে দেখিয়েছি, তাই না?
জি স্যার। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করে দেখাইছি এবং এইটার আরেকটা স্যার অনুযায়ী পুশ পুল। স্যার আমাদেরকে স্যার দেখানো হয় নাই স্যার। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি দেখানো হয় নাই কিভাবে বের করা যায় ম্যাক্সিমাম এফিসিয়েন্সি? না, আমাদের সেকশন তো স্যার স্যার দেখানো হয়। স্যার ক্লাস বিটা দেখান নাই। ক্লাস বিটা দেখায় নাই মানে প্রুফটাও দেখায় নাই আর হচ্ছে ম্যাথটা, তাই তো? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন এটা একটু দেখি। তো ক্লাস এর তো মোটামুটি আমি দুইটা ক্লাস সেকশনেরই অ্যাকচুয়ালি দেখাইছি যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কিরকম হয় এবং আম, তাহলে আমরা একটু ম্যাথটা দেখি। ম্যাথ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়। স্যার আমরা ম্যাথ গুলা কোথা থেকে প্র্যাকটিস করবো? এখানে স্যার এই অল্প যেখানে আছে ম্যাথ তো, দেওয়া। আমি তো বলে স্যার দিছি তো এখানে ক্লাসে, আমি ক্লাসে বলে দিছি তো এখান থেকে হচ্ছে আপনার কি কি করতে বলছিলাম। এই যে 16.1 করতে বলছিলাম, তারপরে স্যার হচ্ছে এইগুলা বাদে স্যার আর কোথা থেকে করা যাইবো স্যার? আপনি হচ্ছে এখান থেকে বাদে যদি আরো করতে চান তাহলে হচ্ছে একদম এই এক্সাম্পলের শেষে এই যে চ্যাপ্টারের শেষে দেখবেন বেশ কিছু এক্সাম্পল আছে, ওগুলো করতে পারেন। এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখবেন, এই যে এখানে হচ্ছে ক্লাস বি এমপ্লিফায়ার সার্কিট, ঠিক আছে? এই যেগুলা এই যে এখানে স্যার ক্লাস বি আমাদের মনে হয় ক্লাস বি করানো হয় নাই ক্লাস বি কে দেখাবো, ম্যাথ এখন গুলা। দেখাবো। ক্লাস বির ম্যাথ দেখানো হয় না এটা আমি জানি, ক্লাসে এমপ্লিফায়ারের হচ্ছে যেখানে দেওয়া আছে এটা এখন করাবো, ঠিক আছে? যদি জি ওগুলা স্যার। শেষ হয়ে যায় দেন হচ্ছে আপনি এখান থেকে যে সিরিজ ফেড ক্লাস এমপ্লিফায়ার এখানে 4টা ম্যাথ দেখানো হয়েছে ওগুলা শেষ করার পর, ঠিক আছে, ওইগুলা জি স্যার। শেষ করার পর তারপরে যে ট্রান্সফর্মার কাপ হোল্ডারের যেখানে কয়েকটা ম্যাথ আছে আর হচ্ছে ক্লাস বি, তো আমরা হচ্ছে দেখাই আপনি মানে মোর অর লেস পাওয়ার এমপ্লিফায়ারের ম্যাথ গুলা প্রায় সেমই হয়, ঠিক আছে? তারপর আমি একটু জি স্যার। দেখাচ্ছি। একটা মিনিট দাঁড়ান আমি দেখাচ্ছি, এটা একটু এতে সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখেন, আমি হচ্ছে 16.1 যদি এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই, এখানে কি বলছে একটু খেয়াল করেন। এটা হচ্ছে কি, এটা আমাদের কি টাইপের এমপ্লিফায়ার বলেন তো? এটা কি টাইপের এমপ্লিফায়ার? সিরিজ ফিট সিরিজ ফেড ক্লাস ক্লাসে, রাইট? সেভেন্টি। সিরিজ ফেড ক্লাসে, রাইট? হুম, জি স্যার। ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে। এখন দেখেন তাহলে কি করা যাচ্ছে, একটু খেয়াল করেন যেটা বলছে এই ফিগারটা দেখতে বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের সার্কিট, এটা হচ্ছে আমাদের সার্কিটটা। তারপর বলছে যে ফরেন ইন, এখানে আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেওয়া আছে, দেখেন আমাদের শুধু ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাই দেওয়া আছে, মানে এখানে যে আমরা যেটা ডিসি লোড লাইন দেখতেছি না, এই যে লোড লাইন যেটা, যেটা এই যে লোড লাইন যেটা আছে না, এবং এই যে অপারেটিং পয়েন্ট দেখতে পাচ্ছেন যেটা যে আমি পিঙ্ক কালার দিয়ে যেটা আঁকছি, একটু রেসপন্স করতে হবে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। এই এই লাইনটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না, ঠিক আছে? এটা আমরা এঁকে নিব। কোশ্চেনে কোনটা দেওয়া থাকবে আমি যেটা এখন আঁকতেছি সেটা দেখেন, এই সার্কিটটা দেওয়া থাকবে আর আপনাদেরকে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেওয়া থাকবে, যে এইটা, এইটা, ঠিক আছে, এইটা, এইটা, তারপর হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেওয়া থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আমাদের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেওয়া আছে এবং বলা হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে কালেক্টর টু এমিটার ভোল্টেজ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কালেক্টরের কারেন্ট। তো আইবি হচ্ছে এই যে এই সাইডে বেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, আইসি হচ্ছে যেটা কালেক্টরের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে, আর এটা হচ্ছে আইই। ওকে, এবং বাকি সবকিছু এখানে প্যারামিটার গুলো দেওয়া আছে। তো আমরা যখন কোনো একটা কাজ করি, ধরেন এখানে আমরা যেটা করব যে আমি যে প্রমাণটা দেখাইছি সেই জিনিসগুলো আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে? সেগুলো একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি, যে আমরা আসলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বা এই যে এফিসিয়েন্সিটা বের করব, এখানকার এফিসিয়েন্সিটা বের করব, ঠিক আছে? এফিসিয়েন্সি ধর এরকম একটা সার্কিট দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি আপনাকে এফিসিয়েন্সি বের করতে বললাম। আচ্ছা, তো চিত্র দেখে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের ক্লাসে এমপ্লিফায়ার এবং সিরিজ ফেডের। তো ওই প্রমাণটা যেভাবে করেছিলাম ওই টাইপেরই আমাদের হচ্ছে জিনিসগুলো কাজে লাগবে। হ্যাঁ, ওই টাইপের জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা কি করি, প্রথমে ডিসি বায়াসিং এর ভ্যালুগুলো আমরা বের করি না ফার্স্টে? ডিসি বায়াসিং একটু জি রেসপন্স স্যার। করবেন, হ্যাঁ একটু রেসপন্স করবেন, নাহলে আমি আসলে বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা। তো এখন ডিসি বায়াসিং এর কাজগুলো আমরা করি। তো ডিসি বায়াসিং এর ক্ষেত্রে ফার্স্ট আমরা কি বের করি? আইবি, যেহেতু ডিসি ভ্যালু বেস বের করছি এই কারেন্ট জন্য আমরা যেটা কিউ লিখছি। ডিসির ভ্যালুগুলো আমরা বের আইপি করব, যেহেতু ডিসি ভ্যালুগুলো আমরা বের করব এই জন্য আমরা এখানে কি লিখি? কিউ। কিউ আচ্ছা, লিখি। হ্যাঁ,
কিউ মানে হচ্ছে কোশিয়েন্ট পয়েন্ট, আলটিমেটলি সেটা ডিসির জন্য, কারণ আমরা বায়াসিংটা ডিসির ক্ষেত্রেই করি, রাইট? আচ্ছা, তো আইবি কিউটা কিভাবে বের করা যাচ্ছে? আমরা বলছিলাম যে এইখান থেকে এই যে এইভাবে যদি আপনি একটা লুপ ইউজ করেন তাহলে আইবিটা বের করা যাবে। তাহলে এই সার্কিটটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওই সার্কিটটাকে যদি বেসের সাপেক্ষে আমরা বলি কিভাবে লেখা যায়, সেটা হচ্ছে ধরেন এই যে এখানে আমি বেসেরটা জাস্ট আঁকতেছি, এখানে হচ্ছে আরবি, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ধরেন গ্রাউন্ডটা থাকে তো, তাই না? তো এখানে ছিল আমাদের ভিসিসি, তাহলে এটা ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই মাইনাসটা হচ্ছে আমার এই যে এখানে গ্রাউন্ড করা, ঠিক আছে, ক্লিয়ার? জি এরকম। আর এটা ছিল এরকম। তাহলে এখন যদি আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কিরকম আসবে? মাইনাস ভিসিসি, আমরা যে আইবিটা বের করবো তো এই জন্য জাস্ট একটু বেশ ইয়েতে দেখাচ্ছি, মাইনাস ভিসিসি প্লাস কত, প্লাস আইপি এই কারেন্টটা Yeah. যাচ্ছে আই কোথায়? এই কারেন্টটা যাচ্ছে কি আমার বেজের মধ্য দিয়ে না? সো এটা হচ্ছে আইবি কিউ আর বি, রাইট? আরবি। তারপর এইখানে জি স্যার। বি আর ই এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়, সো প্লাস ভি বি ই ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি আইবি কিউটা বের করি তাহলে আসতেছে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই কত, আরবি, তাই না? যেটা যেখানে লেখা হয়েছে, ক্লিয়ার? জি স্যার। যেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, এখন আমি যদি ভিসিসি বলি, ভিসিসির ভ্যালু কত এখানে? ভিসিসির ভ্যালুটা কত? 20। 20 মাইনাস ভিবি, ভিবিটা কত? 0.7, রাইট? 0.7। আচ্ছা, এরপর রয়েছে কই আরবি, তাহলে আরবির ভ্যালু কত? 1 কিলো ওহম, তাই না? যদি আপনি কিলো ওহমে বসান তাহলে এখানে জি আপনার, স্যার। অথবা আপনি অত অত হচ্ছে ইয়া করার দরকার নেই, ধরেন 1 কিলো মানে 1000 ওহম, রাইট? এরকম। তাহলে যে ভ্যালুটা আসবে ওইটাকে আপনার মিলি অ্যাম্পিয়ারে নিলে আসবে হচ্ছে 19.3 মিলি অ্যাম্পিয়ার। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, আমি যে লিখতেছি লেখা তো বোঝা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, Well, সো আমরা তাহলে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে এই যে এটা বের করলাম, এখন আমরা কি বের করব? আইসি, দ্যাট মিনস বিটা আইবি কিউ। বিটার ভ্যালু কত দেওয়া আছে এখানে? 25। তাহলে 25 ইন্টু 19.3 যেটা ছিল মিলি অ্যাম্পিয়ার। দেখেন অনেকে, আমি আজকে হচ্ছে কিছু খাতা দেখতেছিলাম ইমপ্রুভমেন্টের, মানে সবচেয়ে বাজে অভ্যাস হলো যে ধরেন আপনি এখানে ভ্যালু আসছে 48.2.5, এইভাবে রেখে দিচ্ছেন। কেন বাজে অভ্যাস বলছি বলেন তো, কেন বললাম? একক দেওয়া হয় স্যার, একক দেওয়া হয়নি আর কিছু। ইউনিটটা দেওয়া হয় নাই, তা আমি কি বুঝবো, রাইট? এটাকে যদি আমি মিলি অ্যাম্পিয়ারের জায়গায় এখন যদি আমি অ্যাম্পিয়ার বুঝি তাহলে কি মাত্রাতিরিক্ত ডিফারেন্স না? অবশ্যই একক লিখতে হবে। তাহলে 0.48 অ্যাম্পিয়ার চলে আসছে। এখন আমরা ভিসিটা কিভাবে বের করবো? ভিসিটা যে এখানে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, সেম মানে সেম ভাবে আমরা করতে পারি। কিভাবে? যদি ভিসিটা আমরা বের করি, এই সাইডে তো আমার ভিসি, তাহলে এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এইটা এই যে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন যদি আপনি এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে কিরকম আসবে? মাইনাস ভিসিসি বলেন প্লাস আইসি আর সি, তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ই, তাহলে প্লাস ভিসিই ইজ ইকুয়ালস টু কত? 0। এখান থেকে ভিসিই যেহেতু আমি যে ডিসির জন্য বের করছি তাই আমি কিউ দিলাম, ধরেন ভিসি কিউ ইকুয়ালস টু কত? ভিসিসি মাইনাস আইসি আর সি, যেটা যেখানে দেওয়া আছে। বুঝা গেছে? তাহলে ভিসিসির ভ্যালু কত? ভিসিসির ভ্যালু হচ্ছে 20, 20 মাইনাস আইসি যেখানে বের করছি 0.48 ইন্টু আরসি, আরসি কত? 20। তাহলে আলটিমেটলি আসতেছে কত? 10.4 ভোল্ট। এই যে বের করে ফেললাম। এখন দেখেন এটার উদ্দেশ্য ছিল আমাদের অপারেটিং পয়েন্টটা বের করা। তাহলে আমাদের এখানে আইবি কত আসছে? 19.3। তাহলে দেখেন এই যে আমি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এখানে দেখানো হয়েছে, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কার জন্য? যখন আইবি ইকুয়ালস টু কত? যখন আইবি ইকুয়ালস টু জিরো স্যার, 0। 0। আচ্ছা, তাহলে আমার এই যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো হয়েছে, এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা কার? যখন আইবি ইকুয়ালস টু কত? 10।
এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, এই যে এখানে যে একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো হয়েছে, এই যে এটা 20-র জন্য স্যার। এটা 20-র জন্য, এটা 30-র জন্য, এটা 40-র জন্য। এখন আমার এখানে আইবির ভ্যালু কত আসছে? 19.3 তাইলে 20 থেকে। 19.3, ধরেন 20 আর 10, তাহলে 15টা ধরেন এই মাঝামাঝি, তাই না? জি স্যার। আর 19.3 তার মানে কি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এটা কাজ দিয়ে গেছে, রাইট? জি স্যার। তাইলে এখন দেখেন, তার মানে আমার 19.3 জন্য সাম আউট ধরেন এই যে এই পয়েন্টে আছে, ধরেন ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এই যে এই পয়েন্টে আছে। তো যাই হোক, আমরা আসতেছি, আরো ক্লিয়ারলি আসতেছি। এখন দেখেন আমার ডিসি ডিসি লোড লাইনটা আঁকতে হবে। তো ডিসি লোড লাইনটা আমরা কিভাবে আঁকবো? ডিসি লোড লাইনটা এইটা না? জি স্যার। ডিসি লোড লাইনটা এইটা। তো আমরা যখন একটা ডিসি লোড লাইন আঁকি, আমরা দেখাইছিলাম তখন তখন এই পয়েন্টের ভ্যালু কত হয়? ডিসি লোড লাইনটা এক্স এক্সিস বরাবর যে পয়েন্টকে ছেদ করছে সেটা ভ্যালু কত হয় মনে আছে? মনে আছে কি? জি স্যার, স্যার পুরো ভ্যালুটা আর কি যেটা দেওয়া থাকবে আর কি। আমি বলে দেই যে এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে ছিল আমাদের, এই যে এটা ছিল ডিসি, এটা ছিল আমাদের সিরিজ ফেড ক্লাস অ্যাম্পলিফায়ার, এবং আপনার যে ডিসির এই যেটা লোড লাইন ছিল, লোড লাইনের এক্স এক্সিস কে যে পয়েন্টে সেট করে সেটা কি? ভিসিসি। ভিসিসি। হ্যাঁ, ভিসিসি। আর যেটা ওয়াই এক্সিস কে ছেদ করে সেটা পয়েন্ট কত? ভিসিসি বাই আরসি। আরসি। আচ্ছা, তাহলে এখানে আমার এক্স এক্সিস কে যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে ভিসিসি। তাহলে ভিসিসি কত? 20। তাহলে এই যে 20, তাই না? তাহলে আমার লোড লাইনটা এই পয়েন্টে ছেদ করবে, আর এখানে ছিল ভিসিসি বাই আরসি। তাহলে ভিসিসি ডিভাইডেড বাই আরসি, ভিসিসি কত? 20। আর আরসি কত? আরসি কত বলেন? আরসি 20। 20। 20 স্যার। 20 কি ওহম, তাই না? তার মানে জি স্যার। আলটিমেটলি কত? আলটিমেটলি হচ্ছে এটা যে এই পয়েন্ট হচ্ছে 1, আলটিমেটলি 1 এম্পিয়ার। এবং আলটিমেটলি কত মিলি অ্যাম্পিয়ার? যেহেতু এখানে মিলি অ্যাম্পিয়ারে কাটানো আছে, তাহলে এটা কত? 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1000 মিলি অ্যাম্পিয়ার কোনটা? এই পয়েন্টটা, তাই না? তাহলে আমার যে ডিসি লোড লাইনটা জি স্যার। আসবে, তাহলে আমার যে ডিসি লোড লাইনটা আসবে সেটা কি এই পয়েন্টটা আর এই পয়েন্টকে যুক্ত করতে হবে। তাহলে যে যুক্ত করেন, এই যে যুক্ত করলেন, ঠিক আছে? জি স্যার। যুক্ত করলেন। এখন এই যে এইটা যদি আপনি এই পয়েন্টকে যুক্ত করেন, ধরেন আমি ভালো করে আঁকি, একটু দাঁড়ান, একটু আঁকি আমি। স্যার ওখানে যে স্যার আমাদের প্রথমের দিকে VBE ছিল 0.7, স্যার এটা কি মুখস্থ স্যার আর কি কনস্ট্যান্ট VB এরকম is কিছু? always 0, VB is always 0.7 for silicon ট্রানজিস্টর। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমি যে ডিসি, এইটা হচ্ছে আমাদের ডিসি লোড লাইন, ডিসি লোড লাইনটা এঁকে ফেলাম, ঠিক আছে? জি স্যার। আমরা কিন্তু এখনো অপারেটিং পয়েন্টটা পাই নাই। কিভাবে পাবো? ধরেন এখানে আমার আইবি কত? 19.3। তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা কি 20 এর কাছাকাছি দিক দেখেছে না? তো জি আপনাকে স্যার। তখন ধরেন চিন্তা করে নিতে হবে যে ধরেন মোরলেস আমার ওই 19.3 এর জন্য যেটা, সেটা ধরেন মোরলেস এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, ধরেন এই যেরকম, এরকম। তাহলে জি এই স্যার। ডিসি লোড লাইন আর ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কোনটা ছেদ করছে? এখানে না? জি স্যার। তাহলে এইটাই হচ্ছে কি আমার অপারেটিং পয়েন্ট। ক্লিয়ার কিভাবে আমরা বের করছি অপারেটিং পয়েন্টটা? জি স্যার। আচ্ছা, তাহলে অপারেটিং পয়েন্টটা বের করে ফেলছি। ওকে, এখন আমরা কি করব দেখেন, অপারেটিং পয়েন্টটা বের করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে ওই যে এসির দিকে, আমরা তো ডিসি সবকিছু বের করে ফেললাম, এখন এসির দিকে যাব। তো এসি যে আমরা যদি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি বের করতে চাই, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করার আমাদের ফর্মুলা কি ছিল বলেন তো? আর পি আউটপুট বাই পি ইনপুট। আমি ইন্টু 1। খাতায় লিখে দিছিলাম, একটু খুলে একটু ওই মানে দেখেন কি ইকুয়েশন ছিল। স্যার ভি ম্যাক্স মাইনাস ভি মিন ইন্টু আই ম্যাক্স মাইনাস আই হ্যাঁ, মিন বাই ওরকমই একটা হচ্ছে। 8 হ্যাঁ, বিসিসি আইসি কিউ। হ্যাঁ। তো আমরা হচ্ছে ওই রকম ভাবে এটাকে করতে পারি, অথবা আমরা হচ্ছে আরো কিছু, আমি আপনাদের কি কোশ্চেন গুলো দেখাই দেখেন। তা আমাদের বেসিক্যালি যে ইকুয়েশনটা ছিল যে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, বেসিক যে ইকুয়েশন পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইজ হোয়াট? পিএসি, তাই না? ডিভাইডেড বাই কত? জি স্যার। পিডিসি ইনটু PDC 100। ডিসি ইন্টু 100। 100, রাইট?
এখন জি দেখেন স্যার। এপিএসসি কে অনেক ভাবে লেখা যায়, ঠিক আছে? পিএসসি কে অনেক ভাবে লেখা যায়। দেখেন এই যে পিএসসি, পিএসসি কত? আই স্কোয়ার কি লেখা বলেন? Peak to peak. I square ম্যান আর লেখা আমি যায় বলি, বা এই যে এখানে দেখেন, এটা ছিল আমাদের ক্লাস সিরিজ ফেড ক্লাসে অ্যাম্পলিফায়ার, এবং এই যে এসি অপারেশনের জন্য যখন আমরা কাজ করছিলাম আমি এগুলো দেখাইছি আর কি, দেখাইছিলাম ক্লাসে। তো আলটিমেটলি আমরা বলছিলাম পিএসসি কে লেখা যায়, দেখেন মোরলেস সেম জিনিস। আমাদের কয়টা ইকুয়েশন ছিল পাওয়ারের, ধরেন পি ইকুয়ালস টু ভি আই, তারপর হচ্ছে আই স্কোয়ার আর এটা হচ্ছে হলো ভি স্কোয়ার বাই আর না? জি স্যার। তো ওইরকমই আমরা লিখতে পারি। তো পি আউটপুট যেটা এসি আউটপুট, আমরা এসি পাওয়ারকে তো আউটপুট বলি। তো একটা ছিল ভিই, তার মানে হচ্ছে কি ভিই, ভি মানে হচ্ছে ভিসিই, সবগুলার আরএমএস ভ্যালু, ঠিক আছে? ভি ভি ইন্টু আই, আর আইটা হচ্ছে ওই কালেক্টরের কারেন্ট, এইভাবে লেখা যেতে পারে। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি আই স্কোয়ার আর। আই স্কোয়ার আর মানে কি, আই স্কোয়ার মানে আউটপুট কারেন্ট কোনটা, কালেক্টর, তাহলে আই স্কোয়ার সি কালেক্টরের কারেন্ট যেটা হচ্ছে আরএমএস ইন্টু আর, আর হচ্ছে কোনটা আর সি, আর হলো ভি স্কোয়ার বাই আর। তো ভি হচ্ছে কি আউটপুট ভোল্টেজ, তো আউটপুট ভোল্টেজ কোনটা, ভি স্কোয়ার বাই সি ডিভাইডেড বাই কত, আর সি। কথা বুঝা গেছে? জি স্যার। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনি এখানে আউটপুট ভোল্টেজটা ভিসিই লিখলেন না কেন, শুধু ভিসি লিখলেন কেন? আপনি চিত্রের দিকে তাকান, আমি যদি ই লিখি, ইটা কি আসলে গ্রাউন্ডে না? এটা কি গ্রাউন্ড করা না? জি স্যার। জি স্যার। তাহলে আমি ভিসিই লিখি আর ভিসি লিখি, কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নাই। আচ্ছা, এই এটা ছিল আমার আউটপুট ভোল্টেজ গুলোকে আমরা এইভাবে লিখতে পারি, আউটপুট পাওয়ারকে। আচ্ছা, এখন ডিসি পাওয়ারটা আমরা কিভাবে ক্যালকুলেট করছিলাম মনে আছে? ডিসি পাওয়ারটা কিভাবে ক্যালকুলেট করব? এই যে এখানে দেওয়া আছে ডিসি পাওয়ারটা। ডিসি পাওয়ার ক্যালকুলেশনের ফর্মুলাটা কি ছিল? ডিসি পাওয়ার যেহেতু আমরা বের করব, পি, ওটাকে আমরা ইনপুট পাওয়ার বলে থাকি ডিসি, সো ভিসিসি ইন্টু আইসিকিউ, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে ম্যাথটাতে চলে যাই, দেখেন এখন হচ্ছে আমরা ম্যাথটাতে চলে যাই। তাহলে আমরা এখন বের করব কি, এই যে যেহেতু আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে, তো আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমরা হচ্ছে এসি পাওয়ার, আমরা ফার্স্টে তাহলে ডিসি পাওয়ারটা বের করি। ডিসি পাওয়ার হচ্ছে ভিসিসি ইন্টু আইসিকিউ, তাহলে ভিসিসি ভ্যালু কত, 20, আর আইসিকিউর ভ্যালু কত, এই যে, তাই না? জি তাহলে স্যার। 20 ইন্টু এই যে এত, তাহলে আমার ডিসি পাওয়ারটা বের হয়ে গেছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা আউটপুট পাওয়ার বের করব। আউটপুট পাওয়ারটা আমরা যে কোনো একটা দিয়ে আমরা বের করতে পারি, ঠিক আছে, যেটা খুশি, কারণ আমরা সবকিছু ভ্যালু আমাদের জানা আছে না। যদি জি স্যার। ধরেন আমার এখানে কিন্তু যখন আমি এসি পাওয়ার বের করব, এই ভিসি মানে কি, এসির ক্ষেত্রে বের করতে হবে না? এসির ক্ষেত্রে বের করতে হবে তো, তাই না? তো জি স্যার। সবচেয়ে সহজ যে প্রসিডিউরটা হলো, দেখেন সবচেয়ে সহজ যে প্রসিডিউরটা হলো সেটা হচ্ছে এইটা দিয়ে বের করা, এই যে এই ইকুয়েশনটা ইউজ করা। কারণ কি, এখানে আমি আইসিটাকে খুব সহজে বের করতে পারবো, কারণ আইসি মানে কি, যেহেতু আমার এসির ক্ষেত্রে বের করছে, আইসি ইজ ইকুয়ালস টু বিটা আইবি, রাইট? হ্যাঁ, জি স্যার। বিটা আইবি। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন এই যে আইবিটা কত হবে? বিটা তো আমার দেওয়াই আছে 25, রাইট? জি 25 স্যার। আইবি কে আমার এই যে এইটা হবে। স্যার 10 দেওয়া আছে পিক। এইটা হলো না কেন, আপনি আমাকে বলেন, এইটা হলো না কেন? আর ওইটা তো ডিসির জন্য স্যার বের করছি। এক্স্যাক্টলি, ওইটা হচ্ছে আমার ডিসির ভ্যালু, তাই না? ডিসি। জি স্যার। তো আমরা তো এখন এসি অপারেশনের জন্য আমাদের আউটপুট পাওয়ারটা বের করতেছি, কার এসি অপারেশনের জন্য না? জি আচ্ছা, স্যার। তাহলে এখানে কোশ্চেনে দেওয়াই আছে, দেখেন এসি বলছে, এসির ক্ষেত্রে যেটা হবে সেটা কি বলছে, বেস কারেন্ট রেজাল্টস ইন এ বেস কারেন্ট অফ 10 মিলি অ্যাম্পিয়ার পিক, তাই না? জি স্যার। 10 মিলি অ্যাম্পিয়ার পিক বেস কারেন্ট। তার মানে আমরা এখানে ওই এই ধরনের কনফিগারেশনের ক্ষেত্রে, এই ধরনের কনফিগারেশনের ক্ষেত্রে আমরা যে বেস কারেন্টটা পাবো এসির, সেই বেস কারেন্টের যে পিক সেটা কত বলছে, 10 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইবি। তাহলে আলটিমেটলি এখানে কত হবে, 10, রাইট? 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনি এখন বের করেন, এটা হিসাব করলে আসবে 250 মিলি অ্যাম্পিয়ার, ক্লিয়ার? যেটা আসলে পিক ভ্যালু। কারণ কি, আমার এখানে বেসের যে কারেন্টটা দেওয়া ছিল সেটা কি ভ্যালু দেওয়া ছিল, পিক। সো এখান থেকে আমি কালেক্টরের যে কারেন্টটা পাচ্ছি সেটা কি,
পিক ভ্যালু। বুঝা গেছে? স্যার এটা জি স্যার। আরএমএস এখন আমাকে আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে আরএমএস ভ্যালু যদি আমি বের করতে চাই, আরএমএস ভ্যালুটা কিভাবে বের করা যাবে? √2 দিয়ে ভাগ। তাহলে √2 দিয়ে ভাগ। তাহলে এখানে আপনি যদি তাহলে আমার এখানে ইকুয়েশন হচ্ছে এইটা, তাহলে কি আসবে? তাহলে এইটাই দেখেন, পি আউটপুট এ এসি, এখানে ছিল আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ইকুয়ালস টু হচ্ছে আইসি পিক ভ্যালু ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার ইন্টু আরসি। তাহলে আসতেছে কত? আইসি হোল স্কোয়ারের পিক ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু আরসি, তাই না? তাহলে আইসির জি পিক স্যার। ভ্যালু কত? 250 ডিভাইডেড বাই 2 ইন্টু আরসি। আরসির ভ্যালু তো এখানে দেওয়াই আছে না? জি জি স্যার। তাহলে বের হয়ে গেল আলটিমেটলি এসির ভ্যালু, এসির পাওয়ার বের হয়ে গেছে, ডিসির পাওয়ার বের হয়ে গেছে, দুইটাকে রেশিও করেন, বের হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এই ছিল একটা ম্যাথস 6.1। 6.2টা 16.1, 16.2, 16.2টা দেখে নিন, এটা আহামরি কিছু না। আমরা হচ্ছে যেটা এখন দেখব সেটা হচ্ছে এই যে 16.4, এটা দেখব। এটা দেখেন, এটা কি আমার ট্রান্সফর্মার কাপল, রাইট? জি স্যার। আচ্ছা, কোশ্চেনটা দেখি। ক্যালকুলেট দ্য এসি পাওয়ার ডেলিভার টু দ্য 8 ওহম স্পিকার ফর দ্য সার্কিট অফ এত। এই যে এটার জন্য দ্য সার্কিট কম্পোনেন্ট ভ্যালুস রেজাল্টস ইন এ ডিসি বেস কারেন্ট। তার মানে ডিসি, দ্য সার্কিট কম্পোনেন্ট রেজাল্টস ইন এ ডিসি বেস কারেন্ট, ডিসি বেস, ডিসি বেস কারেন্ট সেটা কত বলছে? ডিসি বেস কারেন্ট অফ 6 মিলি অ্যাম্পিয়ার, তাই না? ডিসি, ডিসি বেস কারেন্ট, তার মানে যে বেস কারেন্টটা দিছে সেটা কোন ডিসির ভ্যালু, রাইট? জি স্যার। আচ্ছা, তারপরে বলছে দা ইনপুট সিগন্যাল রেজাল্টস ইন এ, ইনপুট সিগন্যাল, যে ইনপুটে যদি আমি ভিআই দেই, দ্যাট মিন্স এসি সিগন্যাল দেই, তাহলে এই ইনপুটের জন্য আপনি বেইজে একটা কারেন্ট পাবেন, সেটা হচ্ছে এসি কারেন্ট। তো ওইটার যে এসি কারেন্ট সেটার ভ্যালু কত বলছে? রেজাল্টস ইন এ পিক, পিক বেস কারেন্ট সুইং, সেটা কত? 4 পিক বেস কারেন্ট সুইং সেটা হচ্ছে কত? 4 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন দেখেন আমরা তাহলে কাজগুলো করে, এখন আমাকে বের করতে বলছে এসি পাওয়ার ডেলিভার। তার মানে এখানে শুধুমাত্র আমাকে এসি পাওয়ার কতটুকু হয়েছে সেটা বের করতে বলছে, যেটা আমি ডেলিভার করব কোথায়? 8 ওহম স্পিকার, 8 ওহম স্পিকারে। তাহলে এখানে যে 8 ওহম আছে, দ্যাট মিন্স আমি এখানে কত পাওয়ার ডেলিভার করছি? এই যে এখানে যেটা আছে সেই পাওয়ারটা কিন্তু যেখানে যাচ্ছে, রাইট? তাই না? ট্রান্সফরমার সাইডের যে প্রাইমারি সাইডের পাওয়ার এবং সেকেন্ডারি সাইডের পাওয়ারের কোনো ডিফারেন্স আছে? না স্যার। ট্রান্সফরমারের এটা প্রাইমারি সাইড না, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি সাইড। আমার কি ট্রান্সফরমারের পাওয়ার কি মানে কম বেশি হয় না? একই থাকে। ভোল্টেজ কম অথবা বেশি হয় বা কারেন্ট কম বেশি হয়, কিন্তু পাওয়ার কি থাকে? সেমই থাকে, তাই না? সেম থাকে। হুম। আচ্ছা, তাহলে আমার এইখানে পাওয়ারটা বের করতে পারলেই হয়েছে প্রাইমারি সাইডে, যেটা আমরা যে বের করি আর কি। তো যাই হোক, আমরা বের করবো আস্তে আস্তে। তো এখন আমরা ডিসি অপারেশনটা করব। তো ডিসির ক্ষেত্রে দেখেন, আমরা যখন ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্সটা আঁকছিলাম, যদি মনে না থাকে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখেন, এই যে ট্রান্সফরমার কাপল ক্লাস এমপ্লিফায়ারের ক্ষেত্রে দেখেন, এটা ছিল কিন্তু আমাদের ডিসি লোড লাইন। আমাদের ট্রান্সফরমার কাপল ক্লাস এ এমপ্লিফায়ার যেটা, সেটার ক্ষেত্রে ডিসি লোড লাইন এবং এসি লোড লাইন কিন্তু সেম ছিল না। সিরিজ ফেড ক্লাস এমপ্লিফায়ারের ক্ষেত্রে ডিসি লোড লাইন এবং এসি লোড লাইন সেম ছিল, বাট ডিসি লোড লাইন ছিল এইটা, যেটা ট্রান্সফরমার কাপল ক্লাস এমপ্লিফায়ারের জন্য, তাই না? এই যে এটা ছিল, এই লোড লাইনটা আসছিল কিভাবে? ভিসিই কিউ ইকুয়ালস টু কত? ভিসিসি। এটা হচ্ছে ডিসি লোড লাইনের ইকুয়েশন। বুঝা গেছে? এটা ছিল ডিসি লোড লাইনের ইকুয়েশন। এই যে ভিসিসি ইজ ইকুয়ালস টু 12, তার মানে এখানে আপনি 12 ভোল্ট আছে, এটার উপর দিয়ে একটা এই যে ওয়াই এক্সিস সমান্তরাল একটা লাইন রাখবেন, সেটা হবে ডিসি লোড লাইন। ভিসিসির ভ্যালু যেটা থাকবে সেটা। আর এসি লোড লাইন যেটা ছিল সেটা ছিল যে এইটা, এই যে
এই যে এইটা, যেটা আমরা ওই যে ভিসি ইকিউ ইজিকালস টু, যেটা ইকুয়েশন আমরা এসির ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাই সেটা ছিল আমাদের হচ্ছে আপনার এসি লোড লাইন। তো এখন আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে আমার এই যে এক্স এক্সিস কে যে ছেদ করে এবং ওয়াই এক্সিস কে যে ছেদ করে, এটার ভ্যালু কত হয় মনে আছে? খাতা বের করে দেখেন। এখন আমরা এটা আঁকবো, দেখেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিসিই ডিসি লোড লাইন আমাকে আঁকতে হবে। ডিসি লোড লাইন কি বললাম? ডিসি লোড লাইনের ইকুয়েশন কি ছিল? ডিসি লোড লাইন আমাকে আঁকতে হবে, মোট কথা হচ্ছে ডিসি লোড লাইন আমাকে আঁকতে হবে। তাহলে ভিসিই কিউ ইকুয়ালস টু ভিসিসি, সেটাই ছিল ডিসি লোড লাইন। ধরেন আপনাদের কাছে এই এই যে এই সার্কিটটা দেওয়া আছে, আপনাদের কাছে এই সার্কিটটা দেওয়া আছে, এই যে সার্কিট এবং এই ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া আছে। তাহলে এখন আপনি এখানে আপনার দুইটা লোড লাইন আঁকতে হবে, একটা হচ্ছে ডিসি লোড লাইন আর একটা হচ্ছে এসি লোড লাইন। তাহলে আঁকবেন কি করে? তাহলে ডিসি লোড লাইনের ইকুয়েশন কি বলছি? ভি সি ই কিউ ইজ ইকুয়ালস টু কত? ভিসিসি, এটা বলেছি, এটা বলেছি। তাইলে আপনার এখন এই ভিসিসি কত? 10। এটার জন্য আমার হচ্ছে কি, এই সার্কিটের ক্ষেত্রে আপনার ভিসিসি হচ্ছে 10। তাহলে এই যে 10 এখানে একে, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল একটা লাইন আঁকবেন যেটা 10-এর মধ্যে দিয়ে যাবে, সেটাই হচ্ছে কি ডিসি লোড লাইন, যেটা যেখানে আঁকা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার আছেন কিনা বলেন? জি স্যার, বুঝছি স্যার এটা। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে এসি লোড লাইনটা ড্র করা। তাহলে এসি লোড লাইনটা আমি যখন আপনাদেরকে দেখাইছিলাম, বলেন তো যে ট্রান্সফরমার কাপোল্ডের ক্ষেত্রে এসি লোড লাইনটা এক্স এক্সিস বরাবর কোন পয়েন্টকে ছেদ করে বলেন? 2 BCC 2 VCC। হ্যাঁ, আর ওয়াই অ্যাক্সিস কে যেটা ছেদ করে সেটা পয়েন্টের ভ্যালু কত হয়? I max যে DC আর AC টোটাল কারেন্ট যোগ করে ওটা তো আমরা বের করব যে তাই না? বের করার ফর্মুলাটা কি ছিল ওটা বলেন। আমরা এখানে যেটা বের করব ওটা আমরা কিভাবে বের করতে পারি? স্যার VCC মাইনাস, মাইনাস এখানে কি ছিল বলেন I বল। IC আর RL প্রাইম যেটা আর কি শুনেন, ইকুয়েশনটা ছিল এরকম, ভুলে গেছি। IC ইজ ইকুয়ালস টু -1/RL প্রাইম ইন্টু RL প্রাইম VCE প্লাস প্লাস VCC বাই RL RL প্রাইম প্রাইম। তাহলে আমরা যখন এই পয়েন্টকে বের করব তখন কি এক্স এক্সিস বরাবর কোনো ভ্যালু আছে? নাই। এক্স এক্সিস বরাবর না। আছে ভিসি, তাহলে এটা 0, তাহলে মানে আলটিমেটলি এটা 0। তাহলে আইসি এটার ভ্যালুটা হচ্ছে কত? ভিসিসি বাই RL প্রাইম ছিল, RL রাইট? প্রাইম আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন তাহলে এই যে আমরা এখানে, এখন আমরা হচ্ছে এখন ম্যাথের দিকে যাই। তাহলে আমরা হচ্ছে এই যে ডিসি লোড লাইন এবং এখানে আমরা আস্তে আস্তে কাজ করি। দেখেন এখন আমরা স্টেপ বাই স্টেপ যাব। তাহলে ভিসিই কিউ হচ্ছে ভিসিসি, যেটা আমরা বলছিলাম ডিসি লোড লাইন, তো আলটিমেটলি 10 ভোল্ট। ভিসিই কিউ ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট, এই যে এখান থেকে চলে আসছে। তাহলে আমরা কালেক্টর কারেন্টটা কিভাবে বের করতে পারি? কালেক্টর কারেন্টটা হচ্ছে কি আইসি কিউ ইজ ইকুয়ালস টু কত? বিটা কত? আইবি বিটা আইবি কিউ, তাই না? বিটা আইবি কিউ। তাহলে এখানে আমার বিটার ভ্যালু কত দেওয়া আছে কিনা দেখেন। স্যার এখানে দেওয়া নাই। বিটার ভ্যালু দেওয়া নাই, তাহলে তো আমার আইসি কিউ ডিসির ভ্যালু কি দেওয়া আছে কিনা দেখেন। ডিসি ভ্যালু দেওয়া ছিল না নাকি? দেখেন স্যার আইবি কিউ দেওয়া ছিল বিসিতে কারেন্ট খেয়াল 6 করেন, মিলিঅ্যাম্পিয়ার খেয়াল করেন এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেওয়া ছিল না, এই যে এগুলা, এগুলো ভ্যালু কি আইবি না? স্যার আইবি আইবি, জি স্যার আইবি তো। আর এইটা হচ্ছে কি আমার ডিসি লোড লাইন, রাইট?
এখন আপনি এই গ্রাফের মাধ্যমে খুব সহজেই আপনি আইসি বের করতে পারবেন। কিভাবে? আপনাকে এখানে ডিসি বেস যেটা বলছিল, আইবি কত বলছিল? 6 মিলি অ্যাম্পিয়ার না? 6 মিলি অ্যাম্পিয়ার বলেছিল। স্যার ডিসি ক্ষেত্রে আইবির ভ্যালু ছিল 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনার দেখেন অপারেটিং পয়েন্টটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ 6 মিলি অ্যাম্পিয়ারের। এই যে 6 মিলি অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কোনটা? এইটা, এটা না? আর জি ডিসি স্যার। লোড লাইন কি ছেদ করছে এইটাকে। তাহলে এই পয়েন্টটাই কি আমার অপারেটিং পয়েন্ট। তাহলে এই বরাবর যদি আমি ওয়াই এক্সিস এটা টানি, তাহলে যেটা পাবো সেটাই কি আইসি কিউ। তাহলে এই পয়েন্টটা যদি আইসি কিউ হয় সেটা কি 150-এর কাছাকাছি না? জি স্যার। এটা হচ্ছে 100, তাহলে এটা 110, 120, 30, এটা হচ্ছে প্রায় 140 হবে। আপনি ওইভাবে এটা ধরে নিবেন। তাহলে এখানে আইসি কিউ কত? মোরলেস 140, ওইভাবে আসছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাধ্যমে পেতে পারি। তাহলে যেখানে আমাদের আইসি কিউ ইকুয়ালস টু 140 আসছে, তাহলে আমাদের আর এল প্রাইম লাগবে। আর এল প্রাইমটা কি জিনিস? সেকেন্ডারি সাইডের আর এল প্রাইমটা কি জিনিস? সেকেন্ডারি সাইডে যে আপনার রেজিস্ট্যান্সটা ছিল, সেকেন্ডারি সাইডে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা কি আর এল ছিল না? সেকেন্ডারি সাইডের এই আর এলটা প্রাইমারি সাইডে রিফ্লেক্ট করলে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা, তাই না? আমরা তো ট্রান্সফর্মার পড়াইছি। তাহলে আর প্রাইম এল ইজ ইকুয়ালস টু কত? আর এল ডিভাইডেড বাই কত? কে স্কোয়ার, তাই না? যেখানে কে ছিল কত? n2/n1। তাহলে এখানে n1/n2 রেশিও দেওয়া আছে কত? n1/n2 রেশিও দেওয়া আছে 3/1। আলটিমেটলি n2/n1 ইজ ইকুয়ালস টু কত? 1/3। তাহলে 1/3। তাহলে এখানে আর এল হচ্ছে 8, আর এটা হচ্ছে 1/3 হোল স্কোয়ার। তার মানে 8 ডিভাইডেড বাই 1/9, আলটিমেটলি 8 ইন্টু 9 ইজ ইকুয়ালস টু কত? 72 ওহম। এই যে চলে আসছে। দ্যাট মিনস এই যে স্পিকারের যে রেজিস্ট্যান্সটা, এইটা যদি আমার প্রাইমারি সাইডে যায় ট্রান্সফরমারে, তাহলে সেটা কত রেজিস্টিভিটি দেখাবে। ক্লিয়ার? হুম? জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার বললে স্যার ভালো হতো স্যার। ট্রান্সফরমার তো পড়াইছি। ট্রান্সফরমারে কি ছিল যে এই রেজিস্ট্যান্সটা যদি আমার সেকেন্ডারি সাইডে যে রেজিস্ট্যান্সটা, সেটা যদি আমি প্রাইমারি সাইডে হচ্ছে রিফ্লেক্ট করি, তাহলে সেটা রিফ্লেকশনের পরিমাণটা কত ছিল? সেটা তো যে ইকুয়েশনটাই। দেন তারপর হচ্ছে আমরা যেভাবে বের করার এভাবে বের করছি। এখন দেখেন তাহলে 72। তাহলে এখন আমরা যখন এসি লোড লাইনটা বের করব, এসি লোড লাইন, তো এসি লোড লাইনের এই পয়েন্টটা ছিল হচ্ছে 2 ভিসিসি, রাইট? 2 ভিসিসি, তাহলে ভিসিসি ছিল 10, ভিসিসি ছিল 10, তাহলে 2 ভিসিসি কত? 20। জি স্যার। 2 ভিসিসি হচ্ছে 20। তাহলে এই যে 20টা, এই যে এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি এসি লোড লাইনে। আর এই পয়েন্টটা কত হবে? কিভাবে বের করব একটু আগে দেখালাম, বলেন কি ভ্যালু ছিল? 6 দেওয়া ছিল এটার সাথে স্যার, আবার 4 হচ্ছে দেওয়া আছে। আর So এই এটা পয়েন্টটা আমি কিভাবে বের করব? আচ্ছা আচ্ছা। কি ছিল একটু আগেই তো দেখালাম। ভিসিসি বাই কি আর এল প্রাইম না? জি স্যার জি স্যার। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ভিসিসি বাই আর এল প্রাইম। তাহলে ভিসিসি ভ্যালু কত? 10। আর আর এল প্রাইম কত? 72। ভ্যালু কত আসে দেখেন, বের করেন তাড়াতাড়ি। ভ্যালু কত আসে? মানে একটা ভ্যালু এখন পর্যন্ত কেউ বের করতে পারছে না। স্যার স্যার 0.138 0.0.138 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এটা কিন্তু আমার এই যে আমার আইসি যেটা
আইসিকিউ ছিল আপনার হচ্ছে আইসিকিউ যেটা আমরা যখন এই ধরনের বলেছি যে এই বেস পয়েন্ট যেটা আইসি যেটা এসির ক্ষেত্রে এই বেস যেটা সেটা হয় আইসিকিউ। তারপরে ধরেন একটা ভ্যালু অনুযায়ী সে কি করতে থাকে, সুইং করতে থাকে, রাইট? একটা ভ্যালু অনুযায়ী সে সুইং করতে থাকে, তাই না? একটা ভ্যালু অনুযায়ী সে সুইং করতে থাকে। এখন দেখেন আমরা এখন এটাকে বের করব যে কত ভ্যালু অনুযায়ী সে সুইং করতেছে অ্যাকচুয়ালি। ভালো করে বুঝেন সে কত ভ্যালু অনুযায়ী সুইং করতেছে। এখানে আমার কোশ্চেনে দেওয়া ছিল একটা কথা, দেখেন বেস কারেন্ট ছিল 6 মিলি অ্যাম্পিয়ার এবং ইনপুট এটা ছিল ডিসির জন্য। ইনপুট সিগন্যাল যদি আমি দেই এসি, সেই ক্ষেত্রে আপনার পিক বেস যে কারেন্টটা সেটা বেস যে কারেন্টটা সেটা কতটুকু সুইং করে? 4। 4 মিলি অ্যাম্পিয়ার সুইং করে। আচ্ছা, 4 মিলি অ্যাম্পিয়ার সুইং করে। তাহলে দেখেন, তাহলে এখান থেকে আমরা একটু আগে বের করলাম যে আইসি এটা আইসি ইজিকালস টু এত, দ্যাট মিনস এটা এত 100 সামথিং একটা কিছু ছিল যেটা অ্যাকচুয়ালি মোরলেস 139 মিলি অ্যাম্পিয়ার। এটা কিন্তু ছোট হাতের এম, কেউ বড় হাতের মনে করেন না। 139 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এইটা ছিল আইসি। তাহলে আলটিমেটলি আমরা যখন আইসির কারেন্টটা একটু আগেই দেখালাম, এই পয়েন্টটা ছিল আইসি কিউ আর এটা ছিল পিক যেটা। তাহলে আমার টোটাল যে কারেন্টটা হবে, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে টোটাল কারেন্ট হবে সেটা কত? সেটা হবে আইসি ইকিউ প্লাস হচ্ছে আইসি। দেখেন এটা বোঝা যায় কিনা, এটা কেন লিখছি এটা বোঝা যায় কিনা? জি স্যার। বলেন তো। আইসি কিউ মানে যে এটা স্যার যেটা, স্যার স্যার যেটা হচ্ছে স্যার বেস থাকবো স্যার, ওইটার সাথে হচ্ছে স্যার যতটুকু সুইং করবে স্যার ওইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তাহলে এটা ছিল আমার কিসের ভ্যালু? সুইং এর ভ্যালু, যেটা যেরকম করে আপনার সুইং হচ্ছিল, রাইট? এই যে কতটুকু, এই যে যদি আমি আরেকটা আঁকি, ধরেন এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। তাহলে এই যে যে পয়েন্টটাকে ধরে, যে পয়েন্টটাকে বেস ধরে সুইং করছিল সেটা কি আইসি কিউ না? সেটা কি ছিল আইসি কিউ না? জি স্যার। আচ্ছা, সেই আইসি কিউ কত? 140, যেটা আমরা বের করছিলাম। আইসি কিউ দেখবেন একটু আগে বের করছিলাম আমরা, এই যে 140 না, 140। আর যখন 140 কিন্তু আপনার ডিসি অফসেট করছে, উঠাই দিচ্ছে। এই যে দেখেন এটা ছিল আমার জিরো ভ্যালু, তো এই অ্যাম্পলিফায়ার কি করতে একটা অফসেট ভ্যালু করে দিচ্ছে না? এই যে উপরে উঠাই দিচ্ছে না? ধরেন আমার অ্যাম্পলিফায়ারটা কি করতেছে, ধরেন এটা ছিল আমার আইসি নরমালি, যেটা ভ্যালু ছিল এখানে, এই পিকের ভ্যালু ছিল, ধরেন এটার ভ্যালু ছিল হচ্ছে আপনার 139 মিলি অ্যাম্পিয়ার, এবং এই এই এক্সিসটা ছিল জিরো। তো এই অ্যাম্পলিফায়ার কি করতেছে, আপনাকে উপরে উঠাই দিচ্ছে না? এই অংশটাকে কি জিরো থেকে উপরে উঠাই দিচ্ছে, যে এখানে কিন্তু ছিল জিরো, সে কি করে দিচ্ছে, উপরে উঠাই দিচ্ছে, এই পোর্শনটাকেই উপরে উঠাই দিচ্ছে আইসি কিউ পরিমাণ। বুঝা গেছে? বুঝতে পারছেন কথা? জি স্যার। আইসি কিউ পরিমাণ উপরে উঠাই দিচ্ছে। তাহলে এটাকে যদি আইসি কিউ পরিমাণ উপরে উঠাই দেয়, এটাকে যদি আমি শিফট করে, ধরেন এটাকে যদি আমি এখন উপরে উঠাই দেই, এই যে এখানে উপরে উঠে যায় না, তাহলে সেটা কোন পরিমাণ উপরে উঠে গেল? আইসি কিউ পরিমাণ উপরে উঠে গেল না? তাহলে তাহলে কারেন্টটা কত হয়ে যাবে, কতটুকু পরিমাণ উপরে উঠে গেছে প্লাস আগের ভ্যালু, তার মানে কত, 140 প্লাস 139। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা পেলাম কত? তাহলে আমরা আলটিমেটলি যে কারেন্টটা পেলাম সেটা হচ্ছে 279 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 279 মিলি অ্যাম্পিয়ারটা মোরলেস এখানে আলটিমেটলি এই পয়েন্ট এবং এই পয়েন্টটা যোগ করে একটা লাইন আঁকেন, সেটাই হবে কি এসি লোড লাইন। ক্লিয়ার? এই পয়েন্ট, জি স্যার। এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলে একটা এসি লোড লাইন হবে। বুঝতে পারছেন কি, সবাই বুঝতে পারছেন? একটু মানে একটু আমাকে হচ্ছে
ইয়া করেন, বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি পার্সেন্টেজ অফ ওই যে আমি যদি এখন পাওয়ার আউটপুট পাওয়ার বের করি, আউটপুট পাওয়ারের ইকুয়েশনটা কি ছিল বলেন তো? এটা ছিল না? জি স্যার। ভিসিই ম্যাক্স মাইনাস হচ্ছে ভিসিই মিনিমাম, এখন এখানে ছিল আইসি ম্যাক্স মাইনাস আইসি মিনিমাম ডিভাইডেড বাই 8। তাহলে আমি যদি এখন ভিসিই ম্যাক্স এবং ভিসিই মিনিমাম বের করি তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে তো, রাইট? আচ্ছা, তাহলে এখন ভিসি ম্যাক্সটা কত হবে? আমার ভিসির যে সুইংটা সেটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এসি লোড লাইনটা যেখানে শেষ হয়েছে। তাহলে মিনিমাম কত? 0 হবে মিনিমাম 0 হবে? স্যার। মিনিমাম। মিনিমাম 0 হবে না, কারণ কি আমি আপনাকে বলি, দেখেন আমার যে অপারেটিং পয়েন্টটা ছিল সেটা এখানে, রাইট? এখানে ছিল না? ডিসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে আমার যে আইবি কিউটা ছিল সেটা কত ছিল বলেন তো? 6 মিলি অ্যাম্পিয়ার, রাইট? এই যে দেখেন, আমি আমি নোট ডাউন করে দিচ্ছি, এটা ছিল না ডিসি লোড লাইন, মানে যে সরি ক্যারেক্টারিস্টিক্স যেটা, এটা ছিল, রাইট? হুম, ডিসি লোড লাইনটা কি ছিল? ডিসি লোড লাইনটা ছিল যে এটা, এটা ছিল। আর এসি লোড লাইনটা কোনটা? এসি লোড লাইনটা হচ্ছে যে এটা। দেখেন, বোঝা যাচ্ছে? হুম। জি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে এইখানে একটু নিজে চিন্তা করেন, বিসি মিনিমামটা এটা কেন হলো এবং এইটা কেন হলো, এটা নিজে চিন্তা করেন। এই যে এখান থেকে একটা লাইন টানা হয়েছে, আবার এখান থেকে একটা লাইন টানা হয়েছে। এখন আপনি একটু চিন্তা করেন কিভাবে আসলো। স্যার ওখানে তো স্যার বেস দেওয়া ছিল 6, তারপর হচ্ছে 4 যদি আমরা ম্যাক্স করি তাহলে 10 এ যায় দাঁড়াবে। তো ওইখান থেকে স্যার একটা লাইন বরাবর দাঁড় করে এলে তখন স্যার 1.7 আসে। আর হচ্ছে স্যার যদি 6 থেকে 4 মাইনাস করি তখন হচ্ছে স্যার 2 এম্পিয়ার হবে ওইখানে স্যার। ওই আরেকবার লাইন বলেন, বরাবর সবাই শুনুক, আরেকবার বলেন। স্যার বলতেছিলাম যে স্যার বেস কারেন্ট তো দেওয়া ছিল স্যার 6 মিলি এম্পিয়ার, তাই হচ্ছে স্যার বক্সে সুইং করবে হচ্ছে স্যার 4 মিলি এম্পিয়ার। তখন হচ্ছে স্যার যদি ম্যাক্স হয় তখন হচ্ছে এখন 10 আমি মিলি। বলি, এখন আমি বলি, হ্যাঁ আমি একটু বলি তাহলে। ওইটাই আপনার তো ঠিক আছে, আপনি ধরতে পারছেন। আইবি আমার যে বেস কারেন্টটা হবে এসির জন্য, তাই না? সেটা কি হবে? সেটা হবে আইবি কিউ প্লাস সুইং, না? সুইং। আইবি কিউটা কত আসছিল? 6, 6 না? জি 6। স্যার। আর এখানে সুইং কত ছিল? কোশ্চেনে কত বলা ছিল? 4। তার মানে সুইং হবে কত, কতটুকু? 4 পর্যন্ত না সুইং? জি স্যার। সুইং কোশ্চেনে বলা ছিল সুইং হচ্ছে 4। তার মানে আপনার আইবি কারেন্টটা যেরকম হবে, একটু খেয়াল করেন, আবার এটা যদি আমার আইবি কিউ হয়, ম্যাক্সিমামটা এটা হচ্ছে আইবি কিউ থেকে এই যে সুইং যেটা, এটা হচ্ছে সুইং। তাহলে এইটা আইবি কিউর সাথে এই পয়েন্টটা যদি আমি বের করি সেটা হবে আইবি কিউ প্লাস 4, আর এটা হবে কত? আইবি কিউ মাইনাস 4। তাহলে এখন আমাকে সুইং এর ক্ষেত্রটাকে বের করতে হবে এসি লোড লাইন বরাবর। কিভাবে বের করতে পারি? আইবি কিউ, আইবি কিউ ছিল 6, 6 প্লাস 4 কত? 10। তাহলে 10 কোথায় আছে? এই যে 10 মিলি অ্যাম্পিয়ার, এই যে এইখানে, রাইট? এখান থেকে একটা লাইন টানবেন। আর মিনিমাম কত আইবি কিউ? তাহলে 6 মাইনাস 4 আলটিমেটলি 2, তাহলে যে 2 আইবি ইজ ইকুয়াল টু 2। এটার জন্য যে ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এখানে ছেদ করছে ডিসি লোড লাইনটা, যে এখানে ছেদ করছে এখান থেকে টান দিবেন। আর এখানে ডিসি লোড, এই যে এসি লোড লাইনটা এখানে ছেদ করছে, এখানে টান দিবেন। তাহলে যে টান দিলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো পাবেন, যেটা অ্যাকচুয়ালি আপনাকে চোখের আন্দাজটা ধরে নিতে হবে, এই ভিসি ম্যাক্স হচ্ছে ভিসি মিনিমাম হচ্ছে। তো ক্লিয়ার? হুম, দেখেন বুঝতে পারছেন কিনা। আমি আরেকবার বলছি, আইবি কিউ ছিল 6 মিলি অ্যাম্পিয়ার এবং এসির জন্য সুইং ছিল আইবি কি, আইবির
সুইং ছিল 4, তাহলে ম্যাক্সিমামটা হবে 6 + 4 আলটিমেটলি 10, যেটা হচ্ছে আইবি। তাহলে আইবি 10 মিলি অ্যাম্পিয়ারের জন্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে এইটা, এবং এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে আপনার এসি লোড লাইন যে পয়েন্টে ছেদ করে সেটা হচ্ছে যে এই পয়েন্টে, এইখান থেকে একটা এই যে এখানে টান দিবেন, এখানে চলে আসবে, ছেদ করবে। আবার 6 - 4 ইট ইজ 2, তাহলে 2 এর জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স ছিল এইটা, যেটা আমার এসি লোড লাইনকে ছেদ করে এই পয়েন্টে, এখান থেকে টানবেন। এখান থেকে যদি আমি টানি আবার এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এইখানে আমি একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো। তাহলে এটা হচ্ছে, এটা এই এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু হচ্ছে ভিসি, সো এটা হচ্ছে ভিসিই মিনিমাম, আর এটা হচ্ছে ভিসিএ ম্যাক্সিমাম। আবার সিমিলারলি আমাকে আইসি মিনিমাম লাগবে এবং আইসি ম্যাক্সিমাম লাগবে। সেটা কিভাবে পাবো? এই পয়েন্ট থেকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা টান দিব, আবার এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা টান দিব। তাহলে যেটা পাবো এই যে আইসি, এই পয়েন্টটা হবে আইসি ম্যাক্স, আর এই পয়েন্টটা হবে আইসি মিনিমাম। এইভাবে আমরা এই কয়েকটা পয়েন্ট ভ্যালু পেয়ে গেলাম, এই ইকুয়েশনে বসাবেন, ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ম্যাথ। এখন হচ্ছে আপনাদেরকে একটা ক্লাস বি অ্যাম্পলিফায়ার দেখাই। দেখেন, ক্লাস বি অ্যাম্পলিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত হইতে পারে সেটা আমি আজকে আপনাদেরকে বের করে দেখাবো। ঠিক আছে, ক্লাস বি অ্যাম্পলিফায়ারের যদি দেখেন, আর এই রিলেটেড একটা ম্যাথ দেখাবো। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি, ক্লাস বি অ্যাম্পলিফায়ার যখন আপনি তৈরি করবেন, ক্লাস বি অ্যাম্পলিফায়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে 360 ডিগ্রি জুড়ে কন্ডাকশন করবে। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, আপনাকে আমি জাস্ট একটা সার্কিট দেখাচ্ছি, ওই সার্কিটটা পড়লেই হবে। এটা দেখেন, এটা একটু খেয়াল করেন, বা এই যে এখানে এই যে সি বা ডি, যেটাকে খেয়াল করেন একটু দেখেন, আমি দেখাচ্ছি। প্রথমে এইটাকে খেয়াল করেন, এটাকে খেয়াল করেন। ক্লাস বি অ্যাম্পলিফায়ার যখন তৈরি করবেন তখন আপনার মূল যে ব্যাপারটা হচ্ছে, ক্লাস বি অ্যাম্পলিফায়ার যখন তৈরি করবেন তখন আপনাকে কি করতে হবে, একই সাথে সিরিজে দুইটা কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর ইউজ করতে হবে। কমপ্লিমেন্টারি বলতে আমি কি বুঝাইছি, একটা ট্রানজিস্টর যদি আপনি এনপিএন ট্রানজিস্টর ইউজ করেন তাহলে পরেরটা হবে কি, পিএনপি। বুঝতে পারছেন? রিভার্স। হ্যাঁ, একটা যদি এনপিএন হয় আর এটা এর সাথে সিরিজে কি হবে, পিএনপি। যদি আপনি এইটা পিএনপি দেন তাহলে এইটা হবে কি, এনপিএন। বুঝতে পারছেন কথা? জি স্যার। আচ্ছা, সো কি করবেন, আপনি এরকম দুইটা ট্রানজিস্টরকে, কমপ্লিমেন্টারি ট্রানজিস্টরকে সিরিজে লাগাবেন, এই যে সিরিজে দেন এই দুইটা পয়েন্ট, এইটা হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে কি দুইটা ট্রানজিস্টরের এই যে মাঝখানে যে কেবলটা আছে, এই যে কেবলটা, এটার মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে আপনি একটা রেজিস্টর কানেক্ট করবেন। কথা বুঝাইতে পারছি? এই মিড পয়েন্ট থেকে এখানে যদি আপনি কানেকশন করেন, মিড পয়েন্ট থেকে কানেকশন কেন করলাম, তাহলে আপনি গ্রাউন্ড পেয়ে যাবেন। কথা বোঝা গেছে? তাহলে মিড পয়েন্ট যেটা, সেটা হবে গ্রাউন্ড, এবং ওই গ্রাউন্ড থেকে আপনি ওই লোডের একটা প্রান্ত আপনাকে কানেক্ট করতে হবে। আর এই লোডের আরেকটা প্রান্ত, সেটা হচ্ছে আপনার এই যে ভিসিসি, এই যে এখানে এই পয়েন্টে এইভাবে কানেক্ট করে দিবেন। দেখেন বোঝা গেছে কিনা? এই পয়েন্টটা হবে গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন একটু খেয়াল করি, আমি যদি এই সাইডে একটা এসি ভোল্টেজ দেই, এরকম এরকম যদি একটা এসি ভোল্টেজ দেই, তাহলে আমি প্রথমে হাফ হাফ সাইকেল করে চিন্তা করব, হাফ সাইকেল হাফ সাইকেল করে, হাফ সাইকেল হাফ সাইকেল করে চিন্তা করব। এটা হচ্ছে কি পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, আর এটা হচ্ছে কি নেগেটিভ হাফ সাইকেল। যদি পজিটিভ হাফ সাইকেল হয়, পজিটিভ হাফ সাইকেল যদি যায়, তাহলে এখানে পজিটিভ হাফ সাইকেল যদি খেয়াল করি তাহলে এরকম, তাহলে দ্যাট মিনস পজিটিভ ভোল্টেজ পাচ্ছে। তাহলে এই পজিটিভ ভোল্টেজের জন্য, পজিটিভ ভোল্টেজটা এই পয়েন্টেও, এই যে এর বেজেও আমার পজিটিভ ভোল্টেজ যাচ্ছে, বেজে এই বেজেও আমার পজিটিভ ভোল্টেজ যাচ্ছে।
তাইলে এই এনপিএন এবং পিএনপি এই দুইটা ট্রানজিস্টর মধ্যে থেকে এই পজিটিভ ভোল্টেজের জন্য কোন ট্রানজিস্টর আমার অ্যাক্টিভ হবে বলেন তো, কোন ট্রানজিস্টর আমার অ্যাক্টিভ হবে? হুম, কোন ট্রানজিস্টরটা আমার অ্যাক্টিভ হবে? স্যার নিচেরটা। নিচেটা না, আপনি আমাকে বলেন এনপিএন আর পিএনপি, এভাবে বলেন। স্যার পিএনপি। পিএনপি বলছেন, শিওর? পজিটিভের জন্য। কারো কোনো ভিন্ন মত আছে? কারো কোনো ভিন্ন মত? আমি বলি শুনেন, ভুলে গেছেন আপনারা। আপনার তখন এনপিএন এর জন্য হবে, কারণ পি সাইডে কি থাকে, পি থাকে না, মনে রাখার নিয়ম কি, পজিটিভ পজিটিভ। ক্লিয়ার? এটা শর্টকাট বলে দিলাম, এভাবে মনে রাখবেন জি স্যার। মাঝখানেরটা। তাহলে পজিটিভের জন্য আপনার এনপিএন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে, তাহলে এইটা আমার ডিঅ্যাক্টিভেট হবে। যদি এটা ডিঅ্যাক্টিভেট হয় তার মানে এইটার সাথে এইটার কানেকশন আমার নাই, তার মানে কি কালেক্টর এবং এমিটার কি ওপেন, তাই না? আর যেহেতু এটা অ্যাক্টিভেট মানে কি এটার কালেক্টর আর এটার এমিটার কি শর্ট, তাহলে সার্কিটটা দাঁড়ালো এরকম, তখন কারেন্টটা এই দিকে ফ্লো করবে, এই সার্কিট বরাবর, ঠিক আছে? এই সার্কিট বরাবর ফ্লো করলে আপনি যদি আউটপুট ভোল্টেজটা এইভাবে চিন্তা করেন, প্লাস মাইনাস ভি আউটপুট, এবং এটার জন্য এদিকে যাচ্ছে, তখন আপনি আউটপুট ভোল্টেজ যেটা পাবেন সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝা গেল? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর যখন নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে, এরপর যখন নেগেটিভ হাফ সাইকেল চলে আসবে, এরকম, এটার জন্য কোন ট্রানজিস্টরটা অ্যাক্টিভেট হবে? অবশ্যই PNP। পিএনপি। তাহলে এইটা অফ আর এইটা হচ্ছে কি, আমি কিন্তু আউটপুট ভোল্টেজটা মেপেছিলাম এইভাবে, ভি আউটপুট। আচ্ছা, তো এখন তাহলে এইটা শর্ট হয়ে যাবে, এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এই কিন্তু কারেন্টটা ফ্লো করাবে এইদিকে, তাই না? এদিকে। আগেরটার ক্ষেত্রে এই সার্কিটটা যখন অ্যাক্টিভেট ছিল তখন কারেন্ট ফ্লো করা ছিল এইদিকে, যেটা যেটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, রেজিস্ট্যান্সের পজিটিভ, এই যেরকম। যদি এটা ক্ষেত্রে চিন্তা করেন তাহলে কারেন্ট যাচ্ছিল এইদিকে। আর পিএনপি ট্রানজিস্টর যেটা যখন আমার অ্যাক্টিভেট, তখন কারেন্টটা যাচ্ছে এইদিকে, যেটা নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকছে, তার মানে আউটপুট হবে নেগেটিভ, এই কারণে এরকম। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমরা আউটপুট ভোল্টেজটা পেলাম। ক্লাস বি অ্যাম্পলিফায়ার আলটিমেটলি পুরো ফুল 360 ডিগ্রি সাইকেলে আমরা কি পাচ্ছি, পাচ্ছি আউটপুটে 360 ডিগ্রির জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, দেখেন আপনি জাস্ট এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন। আমি তো আঁকছিলাম আগে, যেটা আঁকলাম সেটা আঁকছি হচ্ছে আপনার আইডিয়াল ট্রানজিস্টরের জন্য। এখানে একটু খেয়াল করে দেখেন, যদি আমি প্র্যাকটিক্যাল ডায়োডের কথা, প্র্যাকটিক্যাল ট্রানজিস্টরের কথা যদি চিন্তা করি, তাহলে আপনার আউটপুট আসবে কিরকম জানেন? এখানে যে এরকম এরকম আসবে, তারপর একটু সময় গ্যাপ থাকবে, তারপর এইখানে যাবে, আবার এখানে একটু সময় গ্যাপ থাকবে, দেন আবার এরকম। এই যে একটা, এখানে আমরা একটা জিরো ভোল্টেজ পাচ্ছি না? জি স্যার। এটাকে বলা হচ্ছে, এই যে একটা শেপের চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলছি ক্রস ওভার ডিস্টরশন। এটা আমাকে বলতে পারবেন কেন হয়? পজিটিভ দিকেও একটা ডিস্টরশন থাকে, নেগেটিভ দিকেও একটা ডিস্টরশন থাকে, এটা কেন হয়? দেখেন, এটা হচ্ছে স্যার এমন একটা স্টেট, যে স্টেটে আমার বোথ ট্রানজিস্টর অফ থাকে, বোথ ট্রানজিস্টরস আর অফ। কিভাবে দেখেন, যদি এটা আমার প্র্যাকটিক্যাল ট্রানজিস্টর হয়, আপনি ধরেন একটা ভোল্টেজ দিচ্ছেন, আউটপুট কিন্তু সরাসরি আপনি পাবেন না, কারণ কি, ধরেন আমার যদি প্র্যাকটিক্যাল ট্রানজিস্টর হয় তাহলে 0.7 ভোল্টের পরে কিন্তু সে অ্যাক্টিভেট হবে, রাইট? 0.7 ভোল্টেজের পরে কি আমার ওই ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টরটা অ্যাক্টিভেট হবে না? তাহলে তখন আসবে যে এরকম। তাহলে এই
এই অবস্থায় কিন্তু আমার এনপিএন যদি আইডিয়াল হইতো তাহলেও কিন্তু আমার অ্যাক্টিভেট হইতো, কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল, সো এখানে আমার এনপিএন ট্রানজিস্টরও অফ আছে, যেহেতু আমার 0.7 ভোল্টেজটা অতিক্রম করতে হবে, আর পিএনপি তো আমার এমনি অফ। তাহলে এই দুইটা ট্রানজিস্টর অফ হওয়ার কারণে এখানে একটা 0 ভোল্টেজ আসছে। ঠিক সিমিলারলি যখন নেগেটিভ দিকে আমরা চিন্তা করতেছি, নেগেটিভ দিকের জন্য আমার এখানে থাকে হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, সেটাকেও আমার অতিক্রম করতে গেলে 0.7 এর চেয়ে বেশি ভোল্টেজ আসবে, যার কারণে এরকম একটা আসে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর একটা কথা ছিল পুশ পুল। পুশ পুল কেন বলা হচ্ছে? দেখেন এখানে আমার, যদি আপনি এখানে দেখেন, আপনি ক্রস ওভার ডিস্টরশনটা এখন মাথা থেকে আউট করে ফেলেন। পুশ পুল কেন বলা হচ্ছে? দেখেন আমার কি হচ্ছে, এইটা একটা সময় অন হচ্ছে, আবার এটা একটা সময় অন হলে এইটাকে কি করে ফেলছে, অফ করে ফেলছে। আবার যখন এইটা অফ হয়ে যাচ্ছে তখন এটাকে আবার কি করে ফেলছে, অন করে ফেলছে। মানে একটা না একটা সময় অন হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পুশ পুল। ঠিক আছে, পুশ পুল অ্যাম্প্লিফায়ার। ক্লিয়ার? একটা ডিঅ্যাক্টিভেট হলে আরেকটা অ্যাক্টিভেট হয়ে যায়, আরেকটা অ্যাক্টিভেট হলে আরেকটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আর ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা কিভাবে বের করা যায় সেটা আমি দেখাবো। তার আগে হচ্ছে যে এই যে এই ম্যাথটা যেটা আছে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে একটা ম্যাথ আছে, ওটা আমি একটু দেখাই দিই, ওইটা একটু প্র্যাকটিস করবেন। আহ ওইটা আমি সবাইকে বলছিলাম দেখে নিতে, ওইটা আমি নিজে করে দেইনি। তো ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এই যে এটা 16.8টা প্র্যাকটিস করবেন। আমি এখন যে ইয়াটা দেখাবো ওইটা ওইটা আপনি যখন আমি দেখাবো প্রমাণটা দেখলে এটা আপনি পাবেন হুবহু সেম প্রমাণের মতোই, আহামরি কিছু না। এখন দেখেন ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় কত সেটা আমরা বের করব। ঠিক আছে, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তাহলে দেখি কিভাবে বের করা যায়। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি আমার এফিসিয়েন্সির সূত্র কি বলেন তো? ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সির সূত্র কি? ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সির সূত্র হচ্ছে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইজ হোয়াট? পি আউটপুট এসি, তাই না? ডিভাইডেড বাই পি ইনপুট কি? ডিসি ইনটু 100। আচ্ছা, তাহলে এখন আমাকে এসি বের করতে হবে, ডিসি বের করতে হবে। তাহলে পি ইনপুট যে ডিসি সেটা আমরা কিভাবে বের করি? ভিসিসি ইনটু আইডিসি, রাইট? এরকম ভাবে না? আইডিসি, এন্ড আইডিসির যে ভ্যালুটা সেটা কি? আইডিসি আমরা এসির জন্য যে ভ্যালুটা আমরা নিই সেটা কি আরএমএস ভ্যালু না? হুম, ডিসির ক্ষেত্রে যেটাকে আমরা চিন্তা করি সেটা কি অ্যাভারেজ ভ্যালু, রাইট? সেটা কি অ্যাভারেজ ভ্যালু। আচ্ছা, তাইলে এই ডিসির যে অ্যাভারেজ ভ্যালু, এই ডিসি মানে অ্যাভারেজ, এটাকে আমরা কিভাবে বের করতে পারি? আইডিসি ইজ ইকুয়ালস টু 2/পাই ইন্টু আই পিক ভ্যালু, এটা সূত্র। তাহলে আলটিমেটলি আমার পি ইনপুট ডিসি ভ্যালু কত আসতেছে? পি ভিসিসি ইন্টু 2/পাই, 2/পাই কত বলেন? ইন্টু পিক ভ্যালু। এটা হলো আমার আই পিআইডিসি, পিআইডিসি। এখন আমরা এসি বের করব। এসি, এসির জন্য যদি আমি বের করি কি ছিল? ভি স্কোয়ার বাই আর। সো লোডের ক্ষেত্রে তো ভি স্কোয়ার মানে হচ্ছে লোডের অ্যাক্রসে ভোল্টেজ আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই লোডের রেজিস্ট্যান্স আসলো। ওকে, এখন আমি যদি এটাকে পিক টু পিকের মাধ্যমে বের করতে চাই, তাহলে আরএমএস ভ্যালু থেকে আমি যদি পিক ভ্যালু বের করি তাহলে কি করতে হবে? ভিএলপি কে √2 দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে চলে আসবে না পিক ভ্যালুকে? জি স্যার। তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই আর এল, তাহলে কত আসতেছে? ভি স্কোয়ার এল পি ডিভাইডেড বাই 2 আর এল। তাহলে পেয়ে গেলাম। এখন আমরা এফিসিয়েন্সি বের করব। তাহলে এফিসিয়েন্সি বের করি।
এফিসিয়েন্সি বসান কত আসে, তাহলে পার্সেন্ট এই যে এখানে আমরা বসাবো, তাহলে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি এসির পাওয়ার ডিসি এসির পাওয়ার কত, ভি স্কোয়ার এল যেটা পিক ভ্যালু ডিভাইডেড বাই 2 RL, আর এখানে ছিল ডিসি, ডিসি কত, ভিসিসি ইন্টু 2/পাই আই এর পিক ভ্যালু ইন্টু 100। এখন কি করা যায় বলেন, আমরা একটু গুছাই লিখি, ভি স্কোয়ার এল অফ পিক এটা 2RL ইন্টু ভিসিসি ইন্টু 2 I অফ পিক ভ্যালু উপরে চলে যাবে পাই ইন্টু 100। দেখেন এরকম হয় না, এরকম হয়। দেখেন ঠিক আছে কিনা, জি স্যার। তাহলে এখানে কত আসতেছে, পাই 2 2 4, তাহলে হচ্ছে পাই/4 ইন্টু এখন কি করা যায় দেখেন, আইপি যেটা আইপি, আমরা আইপি কে কিভাবে লিখতে পারি বলেন তো, আইপি কে কিভাবে লেখা যায়, আইপি কে লেখা যাবে ভি ডিভাইডেড বাই আর না, ভি কাজ টু আই আর, সো ভি এল অফ পি ডিভাইডেড বাই কত আর এল, সো বসায় ফেলেন। এই যে এখানে আমরা এটাকে আলাদা করছি, পাইকে আলাদা করছি, এই2 আর এই2 কে আমরা আলাদা করছি, এখানে চলে আসলো পিক ভিসিসি, আর এখানে আইপির বদলে আমরা লিখবো ভি এল অফ পিক, আর উপরে চলে আসবে হচ্ছে আর এল ইন্টু 100। তাহলে দেখেন কত আসে, কত আসবে, এখানে ক্রস এখানে কাটাকাটি চলে যায় কিনা দেখেন, বুঝা যাচ্ছে কি, আপনারা তো কেউ কথা বলতেছেন না। জি স্যার, উপর থেকে এই যে স্যার বিয়ে ভিসিসি ভিসিসি, হ্যাঁ ভিসিসি ভিসিসি, আর এখানে হচ্ছে বিএল স্কোয়ার, তাহলে আইপি কে কিভাবে লেখা যাবে, আর এলটা লিখি না এখানে, যে এখানে যে আর এল ছিল আর এল, তাহলে এখন যে উপর এই আর এল আর এই আর এল ক্রস যায় না, ক্রস যায় তো, আর এখান থেকে একটা ভিএল চলে যায়, তাহলে আলটিমেটলি আসতেছে কত, যেরকম আসবে, আসবে পাই/4 ভিএল অফ পি ডিভাইডেড বাই ভিসিসি ইন্টু 100। এতটুকু করলে মার্কস দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা দেখেন, জি স্যার। এতটুকু করলে অনেকখানি মার্কসই পাবেন, তার মধ্যে একটা ডিসিশন চলে আসতে হবে। দেখেন তাহলে ভিএল সর্বোচ্চ কত হইতে পারে, ভিএল ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যেহেতু আমরা বলতেছি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যেহেতু আমরা বলছি, এই যে এখানে আমরা এতটুকু পর্যন্ত চলে আসছি, যেহেতু আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলছি, তাহলে ভিএল এর বেলা হাইয়েস্ট কত আসতে পারে, অবশ্যই ভিসিসি, তাই না। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত হবে, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এটা ছিল এফিসিয়েন্সি বের করা, যদি আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করি তাহলে সেক্ষেত্রে একটা লাইন করতে হবে, পাই/4 ভিএল হাইস্ট ভ্যালু কত হতে পারে, ভিসিসি ডিভাইডেড বাই ভিসিসি ইন্টু 100%, আলটিমেটলি পাই/4, এই ভিসিসি মানে 1, আলটিমেটলি কত আসে, এটা আসবে হচ্ছে আপনার কত বলেন, 78.5% চলে আসবে। ক্লাস বি এর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হচ্ছে 78.5। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এই ছিল আমাদের হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার। পাওয়ার এমপ্লিফায়ারে আমরা যাদের ম্যাথ করানো ছিল না এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করা দেখানো হয়েছিল না, তাদেরকে আমি আসলে একটু দেখাই দিলাম। এই ছিল অ্যাকচুয়ালি পাওয়ার এমপ্লিফায়ার। এরপর পাওয়ার এমপ্লিফায়ারের পরে আমাদের কি ছিল, পাওয়ার এমপ্লিফায়ারের পরে আমরা কি পড়ছিলাম বলেন তো, ইন্ডাকশন মোটর পড়ছি না, ইন্ডাকশন মোটর স্যার। ইন্ডাকশন মোটর পড়ছি। ইন্ডাকশন মোটরের বলছিলাম যে দুইটা একটা 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 কিছু আমরা কয়েকটা কোশ্চেন লিখে দিছিলাম না, একটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাই না, জি জি স্যার। স্যার। ইন্ডাকশন আর মোটরের কয়েকটা ম্যাথ দেখাই দিয়েছিলেন স্যার। ইন্ডাকশন স্যার মোটর, হ্যাঁ স্যার ম্যাথ। কোশ্চেন গুলো স্যার একটু আবার একটু স্যার বললে ভালো হবে।
আপনি দেখেন ওইখানে লেখা ছিল, যারা লিখছে তাদের কাছে জিজ্ঞেস করবেন। আমাদের এখানে একটু তাড়াতাড়ি যেতে হবে। তো যেটা হলো যে ইন্ডাকশন মোটরে আমরা হচ্ছে তিনটা আমরা হচ্ছে কয়েকটা কোশ্চেন বলে দিছিলাম, এবং কোশ্চেন বলছিলাম যে একটা ছিল হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপরে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করছিলাম যে ইন্ডাকশন মোটরটা আপনাদেরকে একটু পড়ে আসতে বলছিলাম, আর আপনাদেরকে জিজ্ঞাসা করব। একটা কোশ্চেন পড়ে আসতে বলছিলাম যে ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং না, তাই না? জি স্যার। সেলফ স্টার্টিং না, এটা কি কেউ কোশ্চেনটা অ্যান্সারটা বের করার চেষ্টা করছেন কেন সেলফ স্টার্টিং না? এবং আরেকটা ছিল কিভাবে আমরা সেলফ স্টার্টিং করতে পারি, তাই না? মানে জি একটা স্যার, ক্যাপাসিটর ইউজ করে স্যার। ক্যাপাসিটর ইউজ করতে পারবেন, হ্যাঁ এটা তো আমি বলে দিয়েছিলাম, বাট কিভাবে, কি করতে হবে? এই কয়েক এই দুইটা কোশ্চেন কি আপনারা সার্চ করছেন কিনা? আমার একটা ছিল সিঙ্গেল ফেজ আমাদের ইন্ডাকশন মোটর। মেবি স্যার ওই যে ডিফারেন্সটা ওই যে 120 ডিগ্রি স্যার যে ফেজ ডিফারেন্সটা স্যার বলছিলেন ওইটা যদি করা যায় তাহলে স্যার সেলফ স্টার্টিং হয়ে যাবে স্যার। আমি বলি, আমরা ধরেন একটা আমি কম্পারিজনের ক্ষেত্রে বলছি, ধরেন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর এটা কি 3 ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? আপনাদের বাসা বাড়িতে যে ফ্যানগুলো আছে না বাসা বাড়িতে, ওই ফ্যানের যে মোটরটা সেটা হচ্ছে কি সিঙ্গেল ফেজ। এখন দেখেন 3 ফেজে কি বলছিলাম, আপনি ইনপুটটা দেন কোথায়? 3 ফেজ ইনপুট দেন না? 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কোথায় দেন? স্ট্যাটরে, তাই না? স্ট্যাটরে দেওয়ার ফলে কি স্ট্যাটর সাইডে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে না? যে ফ্লাক্সটাই আবার কি 3 ফেজ ফ্লাক্স, নট অনলি 3 ফেজ, সেটা হচ্ছে কি ঘুরতেছে, রাইট? একটা নির্দিষ্ট দিকে রিভলভ করতেছে, তাই না? সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে না? এই ফ্লাক্সটা আবার রোটর সাইডে কাট করে আবার রোটর সাইডে আরেকটা ফ্লাক্স তৈরি করে, যে ফ্লাক্সটাও কি করতেছে সেম দিকে ঘুরতেছে। এবং এই ফ্লাক্সটাকে এই রোটরের ফ্লাক্সটা ক্যাচ করতে চায়। এটা কি করতে চায়? ক্যাচ করতে চায়। এটাও কিন্তু রিভলভিং ফ্লাক্স, এটাও কিন্তু স্ট্যাটর সাইডে যে ফ্লাক্সটা হয় সেটাও রিভলভিং, রোটর সাইডে যে ফ্লাক্সটা তৈরি হয় সেটাও কি রিভলভিং। আর এটাকে ধরতে চায়, এই কারণে রোটর যেটা আছে সেটা কি করে ঘোরা শুরু করে, রিভলভ করতে থাকে। এটাই ছিল না ওয়ার্কিং প্রিন্সিপাল? জি স্যার। তার মানে কি 3 ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু সেলফ স্টার্টিং, কথা বোঝা গেছে? জি স্যার। কিন্তু সিঙ্গেল ফেজটা কিন্তু সেলফ স্টার্টিং না। এটা কারণ কি? যখন আপনি ইনপুট দিবেন স্ট্যাটর সাইডে, সিঙ্গেল ফেজের কথা বলছি, যখন আপনি কি করবেন, ইনপুট দিবেন স্ট্যাটর সাইডে, সেখানে আপনি কি কি কত ফেজ ইনপুট দিবেন, 3 ফেজ না সিঙ্গেল ফেজ? অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল ফেজ ফেজ দিবেন। এখন সিঙ্গেল ফেজ যখন আপনি ইনপুট দিবেন স্ট্যাটর সাইডে, ফ্লাক্সটা হয় এরকম অল্টারনেটিং, মানে মান চেঞ্জ হয়, কিন্তু সে কি করে না এরকম ঘুরে না, মানে রিভলভ করে না। স্ট্যাটর সাইডে যে ফ্লাক্সটা তৈরি হয় সেটা কি রিভলভিং ফ্লাক্স না। এই ফ্লাক্সটা যখন সে আবার রোটর সাইডকে কাট করে সেখানেও একটা ফ্লাক্স তৈরি হয়, ওইটাও কি না রিভলভিং না। রিভলভিং তার না। মানে একটা আরেকটাকে ক্যাচ করতে গেলে যে আমার রোটর সাইডকে যে ক্যাচ করতে গিয়ে যে ধরেন এটাও ঘুরতেছে ওইটাও ঘুরতেছিল, তখন এটাকে ক্যাচ করার জন্য রোটর করতেছিল, তাহলে ওই 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 প্রিন্সিপালটা এখানে কাজ করে না, কথা বোঝা গেছে? ওই জি স্যার। প্রিন্সিপালটা এখানে কাজ করে না। তো আমি সহজভাবে বলে দিচ্ছি, দেখেন তাহলে কি হচ্ছে, যেটা হচ্ছে যে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যেটা, যে দুইটা ফিল্ডের কথা চিন্তা করতে পারেন। আমরা যেটা বলতেছি যে ডাবল রিভলভিং ফিল্ড থিওরি, যেটা সেটা হচ্ছে কি একটা হচ্ছে ফরওয়ার্ড ফিল্ড থাকে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, যেটা আমি বলতেছি ফরওয়ার্ড ফিল্ড থাকে, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিল্ড থাকে। এই দুইটা সহজভাবে বলছি, অত বিস্তারিত না। একটা ফরওয়ার্ড ফিল্ড থাকে আর একটা ব্যাকওয়ার্ড ফিল্ড থাকে। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যখন স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকে, স্ট্যান্ড স্টিল কন্ডিশনে যখন থাকে, তখন ফরওয়ার্ড ফিল্ড এবং
এই ব্যাকওয়ার্ড ফিল্ডটা কি হয়, ইকুয়াল হয়, দুইটা পরস্পর কি হয়, সমান হয়, যার ফলে কি হয় দুই সাইডেই আমার ইকুয়াল ফিল্ড থাকার কারণে ইকুয়াল কারেন্ট তৈরি হচ্ছে রোটর সাইডে। রোটর সাইডে ইকুয়াল কারেন্ট তৈরি হচ্ছে, ফরওয়ার্ড ফিল্ডের কারণে রোটর সাইডে যে কারেন্টটা তৈরি হয়, ব্যাকওয়ার্ড ফিল্ডের জন্য রোটর সাইডে দুইটা সমান কারেন্ট ফ্লো করছে। সো ফরওয়ার্ড ফিল্ডের জন্য যে রোটর সাইডে যে ফরওয়ার্ড কারেন্টটা যেটা যাচ্ছে, তার জন্য যে টর্কটাকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি, ফরওয়ার্ড কারেন্টের জন্য রোটর সাইডে ফরওয়ার্ড কারেন্টের জন্য যে ফরওয়ার্ড টর্কটা যেটা তৈরি হচ্ছে, এবং রোটর সাইডে ব্যাকওয়ার্ড ফিল্ডের জন্য যে ব্যাকওয়ার্ড কারেন্ট তৈরি হচ্ছে, ওইটার জন্য যে টর্কটা তৈরি হয় ব্যাকওয়ার্ড টর্ক, তারা পরস্পর সমান, যার ফলে আমার নিট যে টর্কটা, নিট টর্কটা কি, নিট টর্কটা হয় 0, একটা অপরকে অপোজ করে দেয়, সো ঘুরতে পারে না। সহজ কথায় বলি, ধরেন এইটা একটা বার, আমার এই সাইডে যদি যে টর্কটা তৈরি হচ্ছে, ব্যাক ফরওয়ার্ড যদি টর্কটা এইদিকে হয়, ব্যাকওয়ার্ড যদি টর্কটা এইদিকে ধরেন ব্যাকওয়ার্ড টর্কটা যদি আপনার দাঁড়ান আমি একটা বার আঁকি, এই যে বার, ঠিক আছে, বার যদি আঁকি, এখানে ধরেন আমি একটা ফরওয়ার্ড টর্ক দিচ্ছি, টি ফরওয়ার্ড, আরে টি ফরওয়ার্ড, এবং ব্যাকওয়ার্ড যে টর্কটা, এটা যদি এরকম হয়, ধরেন আমি এখানে ব্যাকওয়ার্ড টর্ক দিচ্ছি, দুইটা যদি সমান হয় তাহলে কি আমার কোনো রোটেশন হবে কিনা, রোটেশন হবে না। আপনার এ কি হবে, ধরেন এ কিন্তু রোটেশন হইতে গেলে কি হবে, কম বেশি হইতে হবে, তাইলে সে কিন্তু দেখেন, আপনি নিজে একটা চিন্তা করেন, আপনার হাতে একটা কলম নেন, এই সাইডে যদি আপনি 5 নিউটন দেন আর এই সাইডে যদি আপনি 2 নিউটন দেন, দেখবেন সে একটা সার্কুলার মোশন ফলো করবে। তো এই আর কি, যে আমার নিট যে টর্কটা সেটা হয় 0, যার কারণে আমার কোনো মানে নিট টর্কটা থাকে না। তো এইটার জন্য আমরা কি করতে পারি, সিঙ্গেল কি সেলফ স্টার্টিং এর জন্য কি করা যেতে পারে, সেটাতে আমরা কি করি, কেউ বলতে পারবেন কি করা যেতে পারে? এজন্য কি করি, আমরা হচ্ছে একটা অক্সিলিয়ারি উইন্ডিং সেট করে দিই রোটর সাইডে, রোটর সাইডে একটা আলাদা উইন্ডিং বলি, ওই একটা এক্সট্রা উইন্ডিং, ঠিক আছে, যেটা উইন্ডিংটা কি পারপাসে ইউজ করা হয় বলেন তো, যাতে সেলফ স্টার্টিং হয়। কথা বোঝা গেছে? হুম, জি স্যার। এই যে অক্সিলিয়ারি উইন্ডিং, এইটার কাজটাই হচ্ছে শুধু একটা স্টার্ট দেওয়া, শুরুর দিকে একটা স্টার্ট দেওয়া, এই জন্য এটাকে বলা হয় স্টার্টিং উইন্ডিং ও বলে, ঠিক আছে, এই উইন্ডিং থাকে। তো এই উইন্ডিংটা কি করা হয়, আপনার এই উইন্ডিংটাকে 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্টে প্লেস করা থাকে ফ্রম দ্য মেইন উইন্ডিং। তার মানে একটা মেইন উইন্ডিং থাকে যেটা আগেই ছিল, মেইন উইন্ডিং ছিল, ওই মেইন উইন্ডিং এ থাকা এইটার সাথে এক্সট্রা একটা উইন্ডিং লাগাই দেই, সেটাকে আমরা বলছি অক্সিলিয়ারি উইন্ডিং, অক্সিলিয়ারি উইন্ডিং বলছি। এইটা কি করছে, এইটার সাপেক্ষে এই অক্সিলারি ইউনিটটা 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্টে থাকে, যার ফলে কি হয়, এবং 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্টে থাকে, যার ফলে দুইটা এই মেইন উইন্ডিং এ যে কারেন্ট ফ্লো করে এবং অক্সিলিয়ারি উইন্ডিং এ যে কারেন্টটা ফ্লো করে, তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে, দুইটা কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। ফেজ ডিফারেন্স থাকার ফলে আমার একটা নিট টর্ক পাওয়া যায়, যার ফলে এই নিট টর্কটা যখন আমরা একটা ভ্যালুতে পাই, তখনই হচ্ছে কি হয়, তখনই হচ্ছে এই মানে এই যে রোটরটা ঘোরা শুরু করে। আলটিমেট একটা ফেজ ডিফারেন্স ক্রিয়েট করতে হয়, সেটা আপনি কি করতে পারেন, সেটা আপনি এই যে একটা অক্সিলারি উইন্ডিং লাগিয়ে দিয়ে আপনি 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্টার লাগাইতে হয়। এখন এই 90 ডিগ্রি যে ইলেকট্রিক্যাল অ্যাপার্ট, সেই 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্টটা কি দিয়ে তৈরি করা হয়, একটা ক্যাপাসিটরের মাধ্যমে। বুঝা গেছে? ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কি 1/jXC না, ক্যাপাসিটিভের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি এক্সি হয়, সেটা কি 1/j কি
টু পাই এফসি, তার মানে হচ্ছে মাইনাস জে 1/2 পাই এফসি। তো মাইনাস জেটা কি, একটা 90 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে না, বা 90 বা -90 যেটাই বলেন, -90 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে না? হুম। জি স্যার। জি তাহলে স্যার। এই যে -90 ডিগ্রি বা 90 ডিগ্রি যে একটা শিফট লাগবে, এই শিফটটাই তৈরি করতেছে কে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো জি কোশ্চেন স্যার। আছে? না স্যার। আচ্ছা, তাইলে এইটাই আর কি মানে আপনাদেরকে আমি বললাম। আরেকটা যেটা হচ্ছে যে আপনি ইন্ডাকশন মোটরের হচ্ছে যে স্পিড কিভাবে কন্ট্রোল করা যেতে পারে। ইন্ডাকশন মোটরের সিঙ্ক্রোনাস মানে ইন্ডাকশন মোটর যেটা, সেটা স্পিড আমি কিভাবে কন্ট্রোল করতে পারি। তো আমি যদি আপনাকে দুইটা জিনিস জিজ্ঞাসা করি যে সিঙ্ক্রোনাস স্পিডের ইকুয়েশন সেটা কত বলেন তো, আপনি আমাকে সিঙ্ক্রোনাস স্পিডের ইকুয়েশনটা বলেন। স্যার ns মাইনাস n। একটা মিনিট দাঁড়ান। ওকে, আমি যদি আপনাকে এখন এনএস এর ভ্যালুটা বলি, সিঙ্ক্রোনাস স্পিড সেটা কত, 120 এফ ডিভাইডেড বাই কত, পি। p পি। আর আরেকটা ছিল স্লিপ, সেটা হচ্ছে কত, ns মাইনাস n ডিভাইডেড বাই p। হ্যাঁ, ও ns এনএস ns এনএস হবে। তাহলে এখান থেকে যদি আমি এন বের করতে চাই তাহলে কি আসবে, এন এর যদি ইকুয়েশনটা বের করতে চাই, স্যার 1 মাইনাস s ইনটু ns। এখান থেকে যদি আমি এন এর ভ্যালুটা বের করতে চাই তাহলে এস ইন্টু এন এস ডিভাইডেড বাই এন এস মাইনাস এন, আলটিমেটলি এন যেটা হবে সেটা হচ্ছে এই পাশে নিয়ে গেলে এন এস মাইনাস এস এন এস, আলটিমেটলি এন এস কমন নিলে 1 মাইনাস এস, রাইট? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি রোটরের স্পিডটা কন্ট্রোল করি, দেখেন সেটা কিন্তু অনেকটা কি এনএস এর সাথে সম্পৃক্ত না? হ্যাঁ স্যার। আচ্ছা, এনএস এর সাথে, তাহলে এনএস এর ইকুয়েশনটা কোথায়, এখানে আছে না? আচ্ছা, জি স্যার। এখানে আছে আমার দুইটা, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে কি পি। p এই এফ মানে হচ্ছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যদি আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেই তাহলে কি এনএস চেঞ্জ হবে না? জি স্যার। যদি এনএস চেঞ্জ হয় তাহলে কি এন চেঞ্জ হবে? হবে স্যার। হ্যাঁ এনও চেঞ্জ হবে। এনও চেঞ্জ হবে। তাহলে একটা মাধ্যম হচ্ছে এফ যদি আমি চেঞ্জ করি, আরেকটা কি পি, যদি আরেকটা পি চেঞ্জ করি, তাই না? যদি আমি জি। সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই তাহলে আমার স্পিডটা কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। তাহলে আমার এটা বাড়বে, তাই না? কারণ কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই সমানুপাতিক এনএস বাড়বে, সমানুপাতিক। এনএস বাড়বে। এনএস বাড়লে এই যে এখানে এনএস গুণাকারে আছে, তাহলে এনএস যদি বাড়ে এনও কি হবে, বাড়বে। বাড়বে। আর যদি আমি সাপ্লাই যদি ধরেন পোলের ভ্যালু পোল যদি বাড়ায় দেই তাহলে এনএস কমবে, জি এনএস স্যার। কমলে আমার হচ্ছে স্পিডও কি কমবে। যদি কমে পোলের যাবে। ভ্যালু বাড়ায় দেই তাহলে এন এর ভ্যালু কমবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমরা একটু ব্রেক নেই। আমরা এরপরে হচ্ছে একটু সিঙ্ক্রোনাস মোটর থেকে কয়টা ম্যাথ করব, আর ইন্ডাকশন মোটর থেকে জাস্ট একটা ম্যাথ দেখাই দেবো। একটু ব্রেক নেই আমরা। তাহলে কয়টা থেকে শুরু করব? 3টা থেকে শুরু করি। জি জি স্যার। স্যার। স্যার আমাদের ক্লাস আছে স্যার 2টা থেকে স্যার। 2টা থেকে কি ক্লাস? স্যার আইএসডি ক্লাস স্যার, ইনফরমেশন অ্যান্ড সিস্টেম ডিজাইন। সবার স্যার আপনার জি স্যার। সেকশনের ম্যাক্সিমামেরই আছে স্যার। এখন 2টা থেকে যদি ক্লাস হয় তাহলে আমাকে একটু টাইম দিতে হতো যে, আর একটু, তাহলে আপনি আমাকে একটু সন্ধ্যার পর একটু টাইম দিতে পারবেন? জি স্যার। সন্ধ্যার পরে স্যার রেকর্ডিং তো থাকবে, যাদের ক্লাস আছে তারা রেকর্ডিং দেখে নিতে পারে। স্যার 3টাই করেন। জি স্যার। স্যার সন্ধ্যার পর আমাদের আবার প্রেজেন্টেশন আছে। স্যার তাহলে আপনি একটা কাজ করেন, আমরা হচ্ছে 3:30টার দিকে করি। জি স্যার, 3:30 জি স্যার, 3:30 দিকে দিলে ভালো স্যার। 3:30টার দিকে জি করি। স্যার। হ্যাঁ, 3:30টার দিকে করি, সবাই একটু উপস্থিত থাকেন। তাহলে হচ্ছে আমি এখানে আলাদা করে অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, ওই সময় অ্যাটেন্ডেন্স যারা থাকবে মানে ফুল দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। জি আচ্ছা, স্যার। আর রেকর্ডিংটা এটা পেয়ে যাবেন।